Thank you very much, my friend, for joining my today's class. In this class, I will try to describe the classification of sentence. বন্ধুরা আমরা সবাই জানি ইংরেজি বলতে গেলে বাক্য তৈরি করতে হবে আপনাকে সঠিকভাবে, তাই না? এটা আমাদের সবার জানা আছে। তো এই সেন্টেন্স নিয়েও আমাদের অনেক কনফিউশন রয়েছে। আমরা একটা সোজা বাক্য তৈরি করতে পারলেও আমরা যখন একটা কঠিন বাক্য তৈরি করতে যাই তখনই আমাদের মধ্যে তৈরি হয় যত রকমের সমস্যা, যত রকমের কনফিউশন, এবং অনেকে ভয় পেয়ে পড়াশোনাই ছেড়ে দিই বা ইংরেজি শেখার চেষ্টা করি না। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমি আপনাদেরকে সেন্টেন্স এত সহজ করে শিখিয়ে দেব, আপনাদের জন্য ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো বন্ধুরা, যখন আমরা সেন্টেন্সের প্রকারভেদ করি তখন আমরা একটা জিনিস অবশ্যই জানি, একটা সেন্টেন্সের জন্য সবচাইতে বেশি প্রয়োজনীয় হচ্ছে ভার্ব। তো ওই ভার্বের সাথে যখন একটা সাবজেক্ট এবং একটা এক্সটার্নাল অর্থাৎ অবজেক্ট নামে কোনো একটা বস্তু যুক্ত হয় তখন একটা পরিপূর্ণ বাক্যে পরিণত হয়, তাই না? তো সেন্টেন্সের প্রকারভেদেও কিন্তু দুই রকম ভাবে সেন্টেন্সকে ক্লাসিফাইড করা যায় বা প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে ভাব প্রকাশের ভিত্তিতে, অর্থাৎ আমরা প্রতিদিন আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য যেভাবে বাক্যগুলো বলে থাকি সেই ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। সেই 5 প্রকার কি কি বন্ধুরা? সেই 5 প্রকার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আমরা ছোটবেলা থেকেই সবাই পড়ে আসছি এবং সবাই কম বেশি এই বিষয়টা সম্পর্কে ধারণা রাখি। তবে আজকের ক্লাসে আমি কিন্তু এগুলো নিয়ে তেমন কথা বলবো না, আমি কথা বলবো গঠনের ভিত্তিতে সেন্টেন্স যে 3 প্রকার, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেটা নিয়ে। তো ক্লাস শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে সংক্ষেপে একটু কথা বলে দিই, যারা আগে একটু কম জানতেন বা আগেও জানতেন ভালো করে আরেকটু যাচাই করে দিই। তো ভাব প্রকাশের ভিত্তিতে বন্ধুরা সেন্টেন্স যে 5 প্রকার তাদের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বন্ধুরা এটা খুবই সহজ একটা সিম্পল বাক্য, যেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু দুই ভাগে আবার ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ বাক্যগুলো কোনগুলা? যেই বাক্যতে হারসূচক ইঙ্গিত থাকে, অর্থাৎ আপনি কোনো নেগেটিভ ইঙ্গিত পাবেন না, সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই রকমের বাক্য যেখানে আপনি নাবোধক একটা ইঙ্গিত দিবেন। দ্যাট মিনস আপনি খারাপ কোনো কাজের ইঙ্গিত দিবেন তা কিন্তু নয়, নাবোধক ইঙ্গিত কিন্তু ছোট হইতে পারে, যেমন লিটল, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তো অর্থাৎ যখনই আমরা কোনো বস্তুকে নেগেটিভ সেন্স দিয়ে প্রকাশ করার চেষ্টা করব তখন সেটাকে নেগেটিভ সেন্টেন্স বলা হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুইটা প্রকার কি কি পেলাম আমরা? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আপনারা অবশ্যই জানেন যে নেগেটিভ বাক্য তৈরি করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি আপনাদেরকে গুরুত্ব সম্পর্কে বলেছিলাম। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা স্টুডেন্ট বা একটা লোক যদি কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে না পারে তার পক্ষে কখনোই কিন্তু কোনো বাক্য তৈরি করা সম্ভব নয়। কারণ আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় প্রতিনিয়ত প্রশ্ন করে থাকি, আপনারা আমাকে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করেছেন, স্যার পরীক্ষাটা কবে হবে, স্যার ক্লাস আর কয়টা হবে, তো কয়দিন গ্যাপ রাখা যায় স্যার। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি আমাকে করছেন, তার মানে বোঝাই যাচ্ছে যদি আমরা কথাবার্তাগুলোকে কন্টিনিউ করতে চাই তাহলে প্রশ্ন তৈরি করা আমাদের শিখতে হবে। তো এই ইন্টারোগেটিভ বাক্য হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সকল বাক্য ব্যবহার করে আমরা প্রশ্ন করে থাকি। আমি এখানে দেখাবো আপনাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। যেমন ধরুন একটা হচ্ছে আমি এখানে বললাম যে আপনাকে যে আর ইউ ক্লেভার, আর ইউ আর স্টুডেন্ট। আচ্ছা আমি এখানে বলতেছি আর ইউ আর স্টুডেন্ট। আচ্ছা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমি এখানে একটা বাক্য বলেছি আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নের উত্তরটা আপনি হ্যাঁ অথবা না তে কিন্তু আমাকে দিতে পারবেন, এক্সপ্লেইন করতে পারবেন। এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ইয়াস নো কোশ্চেন্স, অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর ইয়াস অথবা নো দিয়ে দেওয়া যায়, তাই না? তারপরে ধরেন হোয়াট ইজ ইউর নেম, আমি এখানে আরেকটা বাক্য বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। এই যে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের পক্ষে ইয়েস অথবা নোতে দেওয়া পসিবল নয়, আপনাকে এখানে বিস্তারিতভাবে বলতে হবে আপনার নাম কি। এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় বর্ণনামূলক প্রশ্ন বা ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ যে সকল প্রশ্নের শুরুতে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে। তবে বন্ধুরা আমরা যদি কেউ ইয়েস না কোশ্চেন তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে ডাব্লিউএইচ কোশ্চেনও তৈরি করা যাবে না, কারণ অধিকাংশ ক্ষেত্রে যখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয় তখন কিন্তু পূর্বে আপনাকে ইয়েস নো কোশ্চেন তৈরি করে নিতে হবে, তার পূর্বে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিয়ে বাক্যটাকে কমপ্লিট করব। ঠিক আছে, তো দুই ধরনের প্রশ্ন করাই আমাদের শিখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আছে এগুলো হচ্ছে সাবজেক্টবিহীন বাক্য, অর্থাৎ যেই বাক্যগুলো দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। যেমন আমরা বলতে পারি যে ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। লক্ষ্য করে দেখুন বন্ধুরা এই বাক্যতে কিন্তু সাবজেক্ট অনুপস্থিত। ঠিক আছে, ডোন্ট রান ইন দ্য সান আমরা ভার্ব দিয়ে বাক্য শুরু করেছি, অথবা বলতে পারি চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর বাছাই করো। তো যখনই ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় এবং সেই বাক্যগুলো দিয়ে আদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের কোনো সেন্স দেওয়া হয় তখন তাকে ইম্পারেটিভ বাক্য বলা হয়ে থাকে, তাই না? তো ইম্পারেটিভ বাক্যর মধ্যেও কিন্তু একটা সাবজেক্ট লুকায়িত থাকে, সেটা হচ্ছে ইউ,
অর্থাৎ ইউ আমরা যদি প্রথমে এই বাক্যের শুরুতে ইউ দিয়ে দিই এবং একটা মোডাল ভার্ব দিয়ে দিই তাহলে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ইউ শুড, ইউ শুড ডোন্ট রান ইন দ্য সান, ঠিক আছে, আমরা এখানে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। তার মানে ইম্পারেটিভ বাক্যগুলো তো কিন্তু সাবজেক্ট থাকে। তারপরে এই যে অবজেক্টিভ সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটু ঝামেলা আছে বন্ধুরা। আমরা নিজেরা চেষ্টা করি আসলে ইংরেজি বইগুলো ফলো করার জন্য, যেগুলো বাহিরের নেটিভরা লিখে থাকে। তো সেই সকল বইগুলোতে আমি লক্ষ্য করেছি তারা কিন্তু আপনার ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করেছে তাদের মধ্যে অবজেক্টিভ সেন্টেন্সরা রাখিই নাই। অর্থাৎ আপনি যদি বড় কোনো ইংরেজ লেখকের বই ফলো করেন তাহলে সেখানে দেখবেন তারা ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করেছে। অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্স রাখিনি। এর কারণ কি বন্ধুরা, তাদের যুক্তিতে অবজেক্টিভ সেন্টেন্স নামে কোনো বাক্যই হতে পারে না। কিন্তু আমরা বাঙালিরা যেহেতু এটাই ফলো করি, সেক্ষেত্রে আমাকে এখানে একটা এক্সাম্পল আপনাকে দিতেই হবে। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে মনের ইচ্ছে বা প্রার্থনা প্রকাশ করা, অর্থাৎ যেই বাক্যগুলো দিয়ে আমরা মনের ইচ্ছে বা প্রার্থনাগুলোকে প্রকাশ করে থাকি, তাই না? যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, এই টাইপের বাক্যগুলো। ওকে, এরপরে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এগুলো আমাদেরকে প্রয়োজন বোধে বাক্যে ব্যবহার করতে হয়, যেগুলো দিয়ে আমরা মনের আকস্মিক ক্রোধ, ঘৃণা ভাব এই সকল বিষয়বস্তুগুলো প্রকাশ করি এবং বাক্যগুলো শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়, তাই না? এই হচ্ছে গিয়ে নর্মাল দৃষ্টিকোণ থেকে ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্স 5 প্রকার। If there are any question you can ask me, I'm going to unmute you. এখানে এতটুকু পর্যন্ত আপনাদের কারো প্রশ্ন বন্ধুরা? এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। তো বন্ধুরা, এই আলোচনাতে আমরা কিছু কঠিন কঠিন শব্দের কথা বলবো। তো শব্দগুলো শুনে ঘাবড়ে যাওয়া যাবে না, আমি খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করব বিষয়টা, যাতে আপনাদের কাছে বিষয়টা খুবই সহজ লাগে। তো বন্ধুরা, বাক্যের গঠনের প্রকৃতির দিক থেকে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, যেটা আমি মাত্র আপনাদেরকে বললাম। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, নামের মধ্যেই কিন্তু এর আসলে বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে। সিম্পল মানেই হচ্ছে সরল বাক্য। আমরা অনেক সময় বলি না, তুমি এত সরল সিধা কেন? সরল সিধা মানুষ আর কি, হ্যাঁ, মনে করেন আমার মতো সহজ সরল আর কি। আচ্ছা, যাই হোক। তো দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে যৌগিক বাক্য, যৌগিক বাক্য। আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে জটিল বাক্য বলা হয়। তাহলে নামের দৃষ্টিকোণ থেকে বোঝাই যাচ্ছে যে তিনটার মধ্যে সিম্পলটা একটু সহজ হতে পারে, কম্পাউন্ডটা একটু মিডিয়াম সাইজের কঠিন হতে পারে এবং কমপ্লেক্সটা জটিল হতে পারে। হ্যাঁ, অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সটা একটু জটিল। এই জন্য আমরা প্রথমে সিম্পল, তারপরে কম্পাউন্ড এবং তারপরে কমপ্লেক্স সেন্টেন্স চিনবো। তবে এই তিনটা সেন্টেন্স একেবারে তুড়ি দিয়ে আপনি বুঝে ফেলবেন যদি এর পূর্বে একটা জিনিস আপনি বুঝতে পারেন, সেটা হচ্ছে ক্লজ। তো এই আলোচনাতে আমাকে আপনাকে ক্লজ শেখাতেই হবে। যদি আমি এখানে ক্লজ আপনাকে না শেখাই তাহলে সেন্টেন্সটা বোঝাটা আপনার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখানে একটা বাক্য চলুন দেখি হোয়াট ইজ ক্লজ, এটা বোঝার জন্য। আমরা এখানে একটা বাক্য লিখেছি, ভালো করে লক্ষ্য করুন। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। এই বাক্যতে দৃষ্টি মানে যদি আমি সহজ লুক থেকে দেখি তাহলে দেখতে পাবো এই বাক্যতে দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে ওয়ান্ট, চাওয়া, আর একটা হচ্ছে প্লে, খেলা, তাই না? তবে এই দুইটা বাক্যের ভিতরে দুইটাই কিন্তু মূল ভার্ব না, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন এটা একটা সিম্পল সেন্টেন্স? কারণ হচ্ছে আমি দ্বিতীয় যে ভার্বটাকে দেখতে পাচ্ছি, খেলা, খেলার যে বিষয়টা, তার আগে এই টু বসে, টু প্লে এই বাক্যে একটা নাউনের কাজ করতেছে এবং এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, মানে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ বাক্যে নাউনের কাজ করে। তাহলে এই বাক্যতে মূল ভার্ব একটাই, ফাইনাইট ভার্ব কয়টা? মাত্র একটা, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তাহলে এই বাক্যটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলতে পারবো এবং এই বাক্যের মধ্যে একটাই ক্লজ আছে। সবসময় আমাদের মনে রাখতে হবে, ক্লজ হচ্ছে যেই বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আপনি খুঁজে পাবেন, সেই পুরো বাক্যটা হচ্ছে একটা ক্লজ। যদি একটা বাক্যের ভিতরে একাধিক ফাইনাইট ভার্ব থাকে তাহলে ওখানে একাধিক ক্লজ থাকে। তাহলে ক্লজ হতে হলে ওই বাক্যতে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবেই। যদি আপনার বাক্যের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আপনি খুঁজে না পান তাহলে ওখানে ক্লজ একটাই, অন্য কোনো ক্লজ থাকতেই পারে না। অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই ক্লজ হবে না। ক্লজের বাংলা অর্থ আমরা যদি বলি তাহলে বলতে হবে বাক্যের অংশ বা বাক্যাংশ। ওয়ার্ডকে ভাঙলে যেমন সিলেবল পাওয়া যায়, আমরা জানি যে কোনো একটা বাক্য শব্দকে ভাঙলে আমরা কিন্তু সিলেবল পাবো, যেমন মনোসিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল। যেমন কমপ্লেক্সকে আপনি ভাঙেন COM কম PLEX প্লেক্স, এটা একটা ডাই সিলেবল, কারণ দুইবারে ভেঙে আমরা পড়তেছি। ঠিক তেমন ভাবে ইংরেজি বাক্যে বড় বড় বাক্যকেও ভেঙে ভেঙে পড়া যায়। অর্থাৎ আমরা যখন বড় কোনো বাক্য পাবো এগুলাকে অংশে অংশে ভাগ করে এগুলাকে মিনিং করার চেষ্টা করব, তখন আপনার কাছে বিষয়টা খুব বেশি সহজ মনে হবে। শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিয়ে কিন্তু পুরো একটা ক্লজ হয়। তাহলে একটা বাক্য হতে হলে মানে বাক্যের অংশ হতে হলে সেখানে দরকার একটা ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট। সবসময় সাবজেক্ট নাও থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে।
একাধিক ফাইনাইট ভার্ব যদি আপনি বাক্যের মধ্যে খুঁজে পান তাহলে সেখানে একাধিক ক্লজ আছে এবং সেক্ষেত্রে সেটা কোনোদিনও সিম্পল সেন্টেন্স না। যদি বাক্যের ভিতরে একাধিক ক্লজ থাকে তাহলে সেটা কখনোই সিম্পল সেন্টেন্স হতে পারে না। ঠিক আছে, তো ক্লজ আমরা চিনতে হলে প্রথমে দেখতে হবে যে আসলে নন ফাইনাইট ভার্ব কয় রকমের হয়ে থাকে। মাত্র আমি আপনাকে বললাম একটা বাক্যে একাধিক নন ফাইনাইট ভার্ব হয়ে থাকে, তাই না? তো এই নন ফাইনাইট ভার্ব মূলত হচ্ছে 3 প্রকার। যেমন একটা হচ্ছে ইনফিনিটিভ, যখন আপনি কোনো ভার্বের আগে টু দেখবেন তাহলে ওই বাক্যতে ওই ভার্বকে আর ভার্ব বলা যাবে না, ওইটা হবে ওই বাক্যের নন ফাইনাইট ভার্ব। যদি কখনো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সেটা কন্টিনিউয়াস টেন্সের নিয়মকে না মানে তাহলেও কিন্তু ওই যে আইএনজি যুক্ত শব্দগুলা বা আইএনজি যুক্ত বাক্যটা সেটাকে ভার্ব বলা যাবে না। ঠিক আছে, সেটাকে আমরা পার্টিসিপল বা জেরার নামে আখ্যায়িত করতে পারি। যেমন ওয়াকিং দিয়ে একটা বাক্য তৈরি করা যাক, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যতে ভালো করে লক্ষ্য করে দেখুন, এই বাক্যতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভার্ব দেখা যাচ্ছে। কয়টা ভার্ব দেখা যাচ্ছে? দুইটা ভার্ব, একটা হচ্ছে ওয়াকিং আর একটা হচ্ছে ইজ। কিন্তু আমরা এই দুইটাকে ভার্ব হিসেবে কাউন্ট করব না ফাইনাইট ভার্ব হিসেবে, মাত্র ইজটাকে ভার্ব হিসেবে কাউন্ট করব। তাহলে এই ওয়াকিংটা কোন ভার্ব? ওয়াকিংটা অবশ্যই ভার্ব, সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যের ভিতরে একটা ক্লজ আছে, যেহেতু ফাইনাইট ভার্ব কয়টা? একটা ফাইনাইট ভার্ব। ওকে, তারপরে ভার্বের আরেকটা ফর্ম আছে যেটাকে আমরা ভার্বের V3 ফর্ম বলে থাকি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স হয় তাহলেও কিন্তু সেটা কি? নন ফাইনাইট ভার্ব। যেমন ধরেন আমি দুইটা বাক্য লিখি, আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস, আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস, আমি একটা গ্লাস ভেঙেছি। অথবা আমি যদি এই বাক্যটা বলি, দিস ইজ আ ব্রোকেন গ্লাস। দুইটা বাক্যের মধ্যে একটা তুমুল পরিবর্তন আছে বা অনেক বড় একটা পার্থক্য আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাক্যটা দেখতে পাচ্ছেন, আই হ্যাভ ব্রোকেন আ গ্লাস, আমি একটা গ্লাস ভেঙেছি, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হয় এবং তারপরে ভার্বের V3 হয়। এটা কিন্তু টেন্সের নিয়ম মেনেছে, দেখেন ভার্বের V3 হয়েছে এবং হ্যাভ এর পরে বসেছে। তাহলে এই বাক্যতে এই ব্রোকেনটা কিন্তু মেইন ভার্ব, মানে ফাইনাইট ভার্ব। কিন্তু পরবর্তী বাক্যটা একটু লক্ষ্য করি, দিস ইজ আ ব্রোকেন চেয়ার, ব্রোকেন গ্লাস, এখানেও আমি কিন্তু ব্রোকেনকে ব্যবহার করেছি। কিন্তু আপনারা অবশ্যই জানেন আর্টিকেলের পরে কখনোই ভার্ব বসে না। আর্টিকেলের পরে তিনটা জিনিস বসতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন। তাহলে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। তাহলে 100% এই বাক্যতে ব্রোকেন কিন্তু ভার্বের কাজ করতেছে না, কিসের কাজ করতেছে? সে এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে এবং গ্লাস শব্দটাকে মডিফাই করেছে, মানে গ্লাস নাউনটাকে মডিফাই করেছে। তাহলে এটা কিন্তু ভার্বের V3। তাহলে এই ব্রোকেনকে কিন্তু এখন আর আমি ফাইনাইট ভার্ব বলতে পারবো না, এটাকে আমি বলতে পারবো ভার্ব, তবে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানেও ফাইনাইট ভার্ব একটা, তার মানে এটাও একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। তো বাক্যের ভিতরে এই ধরনের বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে বাক্যে যে ভার্বগুলো আছে সেগুলো কোন ফরম্যাটে আছে, সেগুলোকে টেন্সের নিয়মগুলো মানছে কিনা। তাহলে সোজা কথায় আমরা ফাইনাইট ভার্বের সংজ্ঞা কি দিতে পারি? বাক্যে যে ভার্বটা টেন্সের নিয়ম মানে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, এবং যেই ভার্বগুলো টেন্সের নিয়ম মানবে না, সেটা আইএনজি যুক্ত হোক বা মেন ভার্ব হোক, যে কোনো ফর্মে হোক না কেন, সেটা বাক্যে নন ফাইনাইট ভার্ব না। তাহলে ক্লজ হতে হলে আমাদের দরকার একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এই বাক্যটা একটু দেখে নেওয়া যাক। আই গো টু ফিল্ড ফর প্লেইং ক্রিকেট, আমি মাঠে যাই ক্রিকেট খেলার জন্য। আমাদের অনেকের কাছে মনে হতে পারে এই যে প্লেইং শব্দটা এটাও একটা ভার্ব, এই যে গো শব্দটা এটাও একটা ভার্ব। কিন্তু বন্ধুরা এখানে এই দুইটা ভার্ব হলেও এই প্লেইংটাকে আমরা এখন আর ফাইনাইট ভার্ব বলতে পারবো না, এটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে। কেন? কারণ প্রিপজিশনের পরে সবসময় নাউন থাকে। তাহলে এই বাক্যতে এই আইএনজি যুক্ত ভার্বটা কিন্তু নাউনের কাজ করতেছে। তাহলে নাউনের কাজ করলে সে কিসের কাজ করবে? নন ফাইনাইটের কাজ করবে। তাহলে এই বাক্যটাকেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বলবো, মানে এখানে একটা ক্লজ আছে সেইটা বলবো। ঠিক আছে, আই এম প্লেইং ক্রিকেট, আবার এখানে এই প্লেইং কিন্তু মূল ভার্বের কাজ করতেছে, এখানে কিন্তু ওটা নন ফাইনাইট ভার্ব না, সরাসরি ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ সে টেন্সের নিয়ম পালন করেছে। তাহলে এক কথায় আপনাকে ফাইনাইট এবং নন ফাইনাইট চিনতে হবে। ভাই এগুলো হচ্ছে বেসিক বিষয়, যদি আমরা এগুলাই না বুঝতে পারি, আপনি ইংরেজি একটা আর্টিকেল কন্টেন্ট পড়বেন, ইংরেজি একটা পত্রিকা হাতে নেবেন, ইংরেজি যে কোনো একটা প্যাসেজ পড়তে যাবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন এটা আসলে কি। তো একটা বাক্যতে ভার্বকে কেন বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমাদের বাক্য বলতে গেলে বাক্যের টেন্সের ধরন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাক্য পড়তে গিয়ে বাক্যের টেন্সের ধরনই বুঝতে না পারেন, আপনি বলবেন কিভাবে?
তাহলে এমন হয়ে যাবে বর্তমান সময়ের একটা বাক্য বলে ফেলবেন অতীতকালে, আবার অতীতের বাক্য বলে ফেলবেন ভবিষ্যৎকালে। তার মানে এলোমেলো বাক্য হয়ে যাবে, আপনি কোনো কিছু সঠিকভাবে বুঝতে পারবেন না। তাহলে আমরা যতক্ষণ না বাক্য থেকে ফাইনাইট ভার্ব জিনিসটা কি জিনিস সেটা ফাইন্ড আউট করতে না পারবো এবং বুঝতে পেরে সেটাকে বাক্যে ব্যবহার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাক্য কখনোই সঠিকভাবে তৈরি করতে পারবো না। তাহলে ফাইনাইট ভার্ব কখনো কি করে, সব সময় টেন্সের নিয়মকে মানে, এবং নন ফাইনাইট ভার্ব কখনোই টেন্সের নিয়মকে কিন্তু মানবে না। ঠিক আছে, এই বিষয়টা সব সময় আমাদের মনে রাখতে হবে। ওকে, আমি অসংখ্য উদাহরণ দিয়ে আজকে এটা আপনাদেরকে বুঝাবো। প্রথমে একটু কঠিন মনে হলেও পরবর্তীতে বিষয়টা সহজ মনে হবে। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে? আচ্ছা, তো আমি মাত্র আপনাদের কি বলেছি বন্ধুরা, মাঝে মধ্যে কোনো বাক্যে ভার্ব কিন্তু নাউন হিসেবেও কাজ করতে পারে। যে নাউন হিসেবে কাজ করলে তারা নন ফাইনাইট ভার্ব। যেমন এই উদাহরণটা মাত্র আমি আপনাদের দেখালাম, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে এই যে ভার্বের আগে কি আছে, সাথে আইএনজি আছে, ওটা কি টেন্সের নিয়ম মেনেছে? আপনি আমাকে বলেন তো। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন তার আগে কি বসতে হবে? তার আগে কাদের থাকতে হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলা থাকতে হবে। এবং সেটা কোন ধরনের টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। যখন আপনি এখন ক্লাস করতেছেন, আপনি কিভাবে বলবেন বাক্যটা? আম ডুইং ক্লাস, আপনাকে বলতে হবে আম ডুইং ক্লাস, এটা বলতে হবে, তাই না? কিন্তু এখানে এই ভদ্রলোকের আগে ওরা কারা কেউ নাই, তাহলে এখানে ও নন ফাইনাইট ভার্ব। যেহেতু আইএনজি আছে বাক্যের সাথে, শব্দের সাথে, কিন্তু তার আগে এমিদার কিচ্ছু নেই, তো এই বাক্যে সে নাউনের কাজ করতেছে, কারণ সাবজেক্টের স্থানে বসেছে। সাবজেক্টের স্থানে যারা বসে তারা সব সময় নাউনই হয় অধিকাংশ সময়। দ্বিতীয়ত দেখেন, আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি। এখানে যে ওয়াকিংটা দেখতেছেন ও কিন্তু এই বাক্যে নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব বলেন তো? স্যার আগে স্যার অক্সিলারি ভার্ব নেই। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবং শুধু তাই নয়, ও এখানে অবজেক্টের জায়গায় বসেছে। তো অবজেক্টে যারা বসে তারা কি হয়? অবজেক্টে যারা বসে তারা নাউন বা প্রোনাউন হয়। তাহলে এখানে যেহেতু সে অবজেক্টে বসেছে, সে একটা অবশ্যই নাউন। তাহলে এখানে ওয়াকিংটা নাউন এবং এরা দুইজনই জেরান। তারপরে দেখেন প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কখনো যদি আপনি কোনো ভার্বকে প্রিপজিশনের পরে বসাতে চান, তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন, এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা তখন নাউন হয়ে যায়। তাহলে এই যে ফর ড্রাইভিং, এখানে ড্রাইভার ভার্ব না, ড্রাইভিংটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তারপরে যদি টু প্রিপজিশন হয় তখন কিন্তু ভার্বের সাথে আর আইএনজি হয় না, ভার্বের বেস ফ্রম হয়, এবং তখন ওই টু যুক্ত ভার্বটাই কি হয় আপনার নন ফাইনাইট ভার্ব হয় এবং বাক্যে নাউনের কাজ করে। তাহলে টু মেককে কি আমরা এখন ভার্ব বলবো? আমরা কি ফাইনাইট ভার্ব বলবো না নন ফাইনাইট বলবো? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই যে এবার আসুন টু ওয়াক ইন দ্য মর্নিং। এখানে ওই ওয়াক কিন্তু ভার্ব না, নন ফাইনাইট ভার্ব, কারণ ভার্বের আগে আমরা টু দিয়ে দিছি। তো এই রকম ভাবে যখনই আপনি কোনো ভার্বের আগে কোনো প্রিপজিশন পাবেন বা ভার্বের আগে সাথে আইএনজি পাবেন কিন্তু সেটা টেন্সের নিয়ম মানলো না, তখনই আপনি কি করবেন? এই আপনি বাক্যগুলোতে ওই ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব বলবেন। আর টেন্সের বিষয়টা কেন বলেছি, আপনি যদি এখন এই বাক্যটাকে পাস্ট টেন্সে করেন তাহলে বলেন তো কোথায় পরিবর্তন করবেন? I was fit for driving, I was fit for driving a car. আচ্ছা, আমি এটাকে পাস্ট করেছি না বলেন তো প্রেজেন্ট থেকে? হ্যাঁ, পাস্ট করা হয়েছে। পাস্ট করা হয়েছে। আমি কি ড্রাইভিং কে পরিবর্তন করেছি নাকি জাস্ট এম এর জায়গায় ওয়াজ লিখছি? জাস্ট এম এর জায়গায় ওয়াজ লিখছি। শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ করা। তাহলে এখানে অক্সিলারি মানে মেইন ভার্ব, মানে ফাইনাইট ভার্ব টেন্স অনুসারে চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা কি এখানে নন ফাইনাইট ভার্বকে চেঞ্জ করেছি? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। আমরা কি নন ফাইনাইট ভার্বকে চেঞ্জ করেছি? আমরা কিন্তু নন ফাইনাইট ভার্বকে চেঞ্জ করি নাই। এবার আসা যাক, এটাকে পাস্ট করি, ওয়ান থেকে এটাকে আমি ওয়ান্টেড করব। আমি চেয়েছিলাম, আমরা কি এখানে মেককে চেঞ্জ করব? করব না। মেককে চেঞ্জ করব? কোনো করব না। তাহলে জাস্ট এখানে ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়েছে, নন ফাইনাইট ভার্ব কখনোই টেন্স অনুসারে পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, সেই সাথে অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, মাত্র না বললাম এই অ্যাডজেক্টিভ হিসেবে ভাগকে ভার্ব বসতে পারে। তো এটা দেখে নেবেন, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিলে আপনি এটা পাবেন। তো ওকে, কোথায় ছিলাম যেন? এখানে ছিলাম। তো ওকে, তো এইরকম তিনটা না হলে আমরা ভাববো যে সেখানে নন ফাইনাইট ভার্ব আছে। আমরা এখন এখানে কিছু বাক্য স্যার দেখি। একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন করবেন? করেন, বলেন তো। আমি এখান থেকে ব্রোকেন কে কাইটা দেব। ব্রোকেন কে কি করব? কাইটা দিব। তাহলে দেখেন তো, দিস ইজ আ চেয়ার, বাক্য কি হয়েছে? বাক্য হয়েছে না? কিন্তু কখন আপনি নাউন কে জেরান কে কাইটা দিলে বাক্য হবে না। আই লাভ ইন দ্য মর্নিং হবে, এখানে ওয়াকিং কাইটা দিলে নো স্যার। তাহলে এটা একটা জেরান। তো ওই যে জেরান পার্টিসিপলের নাম শুনেছি আমরা,
হ্যাঁ, খুব মজা তাই না? জেরান পার্টিসিপল নিয়ে মজার আমাদের ছিল ক্লাস স্যার, হবে, ইয়েস। পেইড ব্যাচে ক্লাস হবে, আপনার এক ক্লাসে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকবেন, সব শেষ। তো আজকের ক্লাসটা Yeah. অনেক কিছু জানবেন আপনারা, টেনশনের কোনো কারণ নেই, আমি শিখাই দেবো। তো বন্ধুরা, ডু অর ডাই আমরা প্রায়ই এরকম একটা শব্দ বলি, অনেকে আমরা বোকার মতো ভাবি যে বাক্য ছোট হলেই সেটা সিম্পল সেন্টেন্স। যদি আপনাদের মনের মধ্যে কারো এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তো আজকে থেকে এটা ছেলেরা বাম পকেটে রাখা দেন আর মেয়েরা ভ্যানিটি ব্যাগের ভিতরে রাখা দেন। এই ধরনের চিন্তা ভাবনার কোনো স্থান নাই এখানে। সেন্টেন্স ছোট হলেও মাঝে মধ্যে সেটা সিম্পল না হয় অন্য ধরনের সেন্টেন্স হইতে পারে। সেটা কিভাবে? আচ্ছা, আপনারা বলুন তো, ডু অর ডাই, এখানে ডুটা কোন ধরনের ভার্ব? এটা কি ভার্ব না? এটা কিন্তু জি একটা স্যার, ভার্ব। দুটো ফাইনাইট Base ভার্ব এই স্যার, যে ডাই, দুটোই ফাইনাইট ডাইটা ভার্ব। মরে যাওয়া, এটাও দুইটাও কিন্তু ফাইনাইট ভার্ব, মাঝখানে অর একটা Yeah. কানেক্টর, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স নয়। কম্পাউন্ড আমি No. যদি আমি যদি compound বাক্যটাকে একটু sentence. বড় করে লিখি, আমি মাত্র আপনাদেরকে অপারেটিভ সেন্টেন্স দেখাইছি না, ইম্পারেটিভ সেন্টেন্স। মাত্র কিন্তু আমি আপনাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স দেখাইছি যে ইম্পারেটিভ বাক্যগুলোতে ভার্বের আগে ইউ লিখতে হয়। তাহলে আমি যদি এই ডু এর আগে লিখি ইউ শুড ডু, তোমার করা উচিত, অর অথবা ইউ উইল ডাই, এই যে এই ডায়ের আগে ইউ উইল দিয়ে দিলাম, তুমি মরে যাবা, তোমার করা উচিত অথবা তুমি মরে যাবে। এখন কিন্তু আমরা চোখ বন্ধ করে দেখতেছি এই বাক্যের মধ্যে দুইটা ক্লজ। কেন এই বাক্যের মধ্যে দুইটা ক্লজ? বারবার মনে করার চেষ্টা করুন প্রিভিয়াস কথা। আমি বারবার বলেছি, যদি বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে সেখানে একটা ক্লজ, যদি বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেখানে দুইটা ক্লজ। এই বাক্যতে দুইটা ফাইনাইট ভার্ব, যেমন এই ডুটা টেন্সের নিয়ম মেনেছে। কিভাবে আমি বুঝলাম টেন্সের নিয়ম মেনেছে? কারণ মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ডুটা সেইভাবেই আছে। আবার এখানে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, দেখেন সেইভাবেই আছে। তাহলে দুইটাই কিন্তু টেন্সের নিয়ম মেনেছে। তাহলে ডাই এবং ডু দুইটাই ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কয়টা ক্লজ? এখানে দুইটা ক্লজ, দুইটা ক্লজ, এই একটা ক্লজ আর এই হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এখানে বাক্য কয়টা? একটা না, বাক্য এখানে দুইটা। এই জন্য এটা সিম্পল সেন্টেন্স নয়, হয়তোবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স, তবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন কম্পাউন্ড সেন্টেন্স সেটা পরে বোঝাচ্ছি। পরের বাক্যটি একটু দেখা যায়, এভরিডে হি হেল্পস হিজ ফাদার, প্রতিদিন সে তার কি করে? বাবাকে হেল্প করে। এই বাক্যতে একটাই ফাইনাইট ভার্ব, সেটা হেল্পস। তাহলে অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স। এবং এই বাক্যে ক্লজ কয়টা বলেন তো? একটা ক্লজ। এবার আসা যাক 3 নম্বর বাক্যটা, সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই কুডন্ট স্টার্ট আওয়ার জার্নি। যেহেতু কি ছিল, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, আমরা কি করতে পারিনি? আমাদের যাত্রা শুরু করতে পারিনি। এই বাক্যতে আমরা ভার্বকে খুঁজি, ফাইনাইট ভার্ব। এই যে ওয়াজটাকে দেখতে পাচ্ছেন, সে একটা ভার্ব। স্টার্ট যেটা দেখতে পাচ্ছেন, সে একটা ভার্ব। দুইটাই টেন্সের নিয়ম মেনেছে, দুইটাই টেন্সের নিয়ম মেনেছে। তাহলে এই বাক্যের মধ্যে দুইটা ক্লজ, এই একটা ক্লজ আর এই আরেকটা ক্লজ। তাহলে এটাও সিম্পল সেন্টেন্স নয়, এটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স সেটা অবশ্যই আমাকে বুঝতে হবে, তাই না? এখন আপনারা আমাকে বলেন তো, ইউ শুড ডোন্ট টেল আ লাই, এটা কোন ধরনের সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স কি বলতে পারবো এটাকে আমরা? ইউ শুড ডোন্ট টেল আ লাই, এটাকে কোন ধরনের সেন্টেন্স বলবো আমরা? আপনাদেরকে আনমিউট করেছি, সিম্পল কথা বলুন। সেন্টেন্স। এটা একটা Simple সিম্পল সেন্টেন্স। কারণ হবে, ক্লজ simple। কয়টা এখানে বলেন তো? একটা একটা ক্লজ। কেন একটা ক্লজ? কারণ কি? শুডের পরে তো বেস ফর্ম হবে, দ্যাটস ওয়াই সোজা সেটা কথা, এখানে বসাচ্ছে। ফাইনাইট ভার্ব একটা, মূল ভার্ব একটা কয়টা? আছে। একটা, আর কোনো কারণ থাকতে পারে না। ঠিক আছে? লাই মানে মিথ্যা কথা বলা, এটা কিন্তু মূলত একটা ভার্ব। ঠিক আছে? তো এই বাক্যে সে নাউনের কাজ করতেছে, কারণ আর্টিকেলের পরে সবসময় নাউনই হয়, তাই না? তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ বড় বড় বাক্য হলেই যে সেটা কম্পাউন্ড বা কমপ্লেক্স হবে তা কিন্তু নয়। সেটা কি হইতে পারে? সিম্পলও হইতে পারে, যেটা টু বি ভার্বের ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? তো টু বি ভার্বের ক্লাসে আপনারা এটা দেখেছিলেন না? না দেখে থাকলে আমি এখান থেকে আরেকটা বাক্য আপনাদেরকে দেখাই। টু বি ভার্বের ক্লাসটা কোথায় ছিল? এখানে আছে কি? টু বি ভার্ব বুঝতে হবে আবার। আচ্ছা, স্যার জিরানের উপরে ফাইলটা দেখেন, ডু ভার্ব লেখা। জিরান্ডের ফাইলটা লাস্টে একটু দেখাই দেব আমি আলোচনা শেষ করে। এই যে এখানে একটু দেখাই, একটু ভালো করে লক্ষ্য করি আমরা। এটা গতকালকে আমি ক্লাসটা ওই যে কারেন্ট চলে যাওয়া দেখাতে পারি নাই বন্ধুরা। আমরা চলুন এই বাক্যটা থেকে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলতেছি এই পুরো বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আপনাদের কাছে মনে হতে পারে, স্যার এত বড় বাক্য এটা কিভাবে সিম্পল সেন্টেন্স হতে পারে? আমরা চলুন একটু খুব ডিপলি এখান থেকে কোনো একটা কিছু ভাবার চেষ্টা করি। এই পুরো বাক্যতে একমাত্র ভার্ব হচ্ছে ইজ, আর কোনো ভার্ব নেই। তাহলে পুরো বাক্যতে যেহেতু একটা ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই এটা একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে বাক্যটাকে আমরা কিভাবে বড় করেছি একটু লক্ষ্য করতে হবে। নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি, নিউজিল্যান্ড একটা কি দেশ? ছোট্ট দেশ, তাই না? প্রিপজিশনের কাজই হচ্ছে বাক্যতে নতুন তথ্য যুক্ত করা। তো প্রিপজিশন মানে কি? প্রিপজিশন হচ্ছে সেই শব্দ যা তার পূর্ববর্তী নাউনের সাথে পরবর্তী নাউনের একটা রিলেশন তৈরি করে। তাহলে এই অফ এর কাজ কি?
তার আগে যে নাউন আছে তার সম্পর্কে একটা নতুন তথ্য দিয়ে পরবর্তী নাউনের সাথে একটা যোগাযোগ স্থাপন করবে, তাহলে অফের পরে এখানে কি আছে 4 মিলিয়ন ইনহাবিটেন্টস, মানে 4 মিলিয়ন লোকের বাসিন্দা। তাহলে এই যে 4 মিলিয়ন লোকের কথা বলা হয়েছে সেটা কোন দেশে? এই কান্ট্রিতে থাকে না? এই কান্ট্রিতে থাকে। তাহলে এই অফটা কার সম্পর্কে তথ্য দিয়েছে? তার পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দিয়েছে না? আচ্ছা, এবার আসা যাক এখানে। হ্যাঁ, এখানে আমি এই বাক্যতে ফুল স্টপ মানে কমাটা তুলে দিয়ে এখানে ফুল স্টপ দিলাম, দিয়ে এখানে লিখলাম ইট ইজ। আচ্ছা, একটু লক্ষ্য করুন, আমি এখানে ফুল স্টপ দিয়ে বাক্যটাকে শেষ করে এখানে লিখলাম ইট ইজ। আচ্ছা, এই ইট বলতে কাকে বোঝানো হয়েছে বলেন তো? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। এই ইজ আমি কোন ভার্বের পরিবর্তে, কোন সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করেছি? ইজ সম্পর্কে, তাই না? মানে এই নিউজিল্যান্ড সম্পর্কে, তাই না? তার মানে এই যে আই স্মল কান্ট্রি যার কথা আমি বলছি সেটা নিউজিল্যান্ডের কথাই। কিন্তু সব সময় বন্ধুরা মনে রাখবেন, স্মার্ট বাক্য তৈরি করা আমাদের শিখতেই হবে। যদি পাশাপাশি দুইটা বাক্যের মধ্যে দুইটা বাক্যের সাবজেক্ট ভার্ব একই হয়, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ভার্ব না দিয়ে বাক্য দুইটাকে কানেক্ট করা যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে নিউজিল্যান্ড বলতে ইট 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 মানে নিউজিল্যান্ডকে বোঝানো হয়েছে। তাহলে এখানে যেই সাবজেক্ট এই সাবজেক্ট কি একই না? একই। এই ভার্ব আর এই ভার্ব কি একই না? এখন আমরা তাহলে কি করতে পারি, এই সাবজেক্ট ভার্বটা না দিয়ে বাক্যটাকে কানেক্ট করে দিছি কমা দিয়ে, আই স্মল কান্ট্রি। তাহলে এখন কি এখানে আর ভার্ব আছে? এখানে আর কিন্তু ভার্ব নাই। কিন্তু আই স্মল কান্ট্রি বলতে যে আমি নিউজিল্যান্ডকে বুঝিয়েছি, আপনার বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? জি না, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বাক্য কিন্তু কানেক্ট হয়ে গেল, ভার্বের অ্যাবসেন্স আছে, ভার্ব নাই, অতিরিক্ত ভার্ব আমি আনলাম না। উইথ আ ভিজিটর ইকোনমি। আচ্ছা, ইকোনমি মানে হচ্ছে কি? অর্থনৈতিক। ভিজিটর মানে হচ্ছে যারা ভ্রমণ করতে আসে। আচ্ছা, তাহলে ভিজিটর ইকোনমি মানে ভ্রমণ করতে আসার যে ইনকামটা, ঠিক আছে? তাহলে সেটা কোথায় ভ্রমণ করতে আসে লোকজন বলেন তো? এই দেশে আসে না, এই স্মল কান্ট্রিতে। তাহলে এখানেও যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা কোন সম্পর্কে? এই কান্ট্রি সম্পর্কে দেওয়া হয়েছে। কোন সম্পর্কে, কি সম্পর্কে দেওয়া হয়েছে? এই কান্ট্রি সম্পর্কে দেওয়া হয়েছে। তাহলে এখানেও নতুন তথ্য যুক্ত করা হলো। পরে এখানে অফ স্মল বিজনেস, ছোট একটা ব্যবসা। এই ছোট ব্যবসাটা কিসের? কোন ব্যবসাটা ছোট ব্যবসা? এই যে ভিজিটর ইকোনমি থেকে যে ইনকামটা তাদের আসে, এটাই তাদের ছোট ব্যবসা। তাহলে এখানে অফ কি তার পূর্ববর্তী নাউন সম্পর্কে আবার তথ্য দিয়েছে না? এইভাবে প্রিপজিশন তথ্য দিয়ে দিয়ে বাক্যকে কি করে, অনেক বড় করে ফেলে। এখন পুরো বাক্যটাকে আমরা কি সিম্পল বলতে পারি? কেন সিম্পল বলবো? কারণ এখানে ভার্ব কয়টা? ফাইনাইট ভার্ব একটা, ফাইনাইট ভার্ব। এই জন্য এটা একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছি সবাই আমরা? আচ্ছা, এবার পরবর্তী সেকেন্ড বাক্যটা একটু দেখি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বলেন তো এই বাক্যতে ভার্ব কয়টা আছে? ডিটারমিনেশন অফ দ্য লং একটা। আর কোনো ভার্ব আছে কি? আর কোনো ভার্ব খুঁজে পাচ্ছেন? আচ্ছা, আমরা আর কোনো ভার্বকে খুঁজে পাচ্ছি না, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো, বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখানে আমরা একটু সংক্ষেপে লক্ষ্য করি, ডিটারমিনেশন অফ দ্য লং টার্ম ইফেক্টস অফ অ্যারোসল অন দ্য আপার অ্যাটমসফিয়ার। এখানে ইজটা ভার্ব। তো এখানে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, স্যার ইজের আগে এত কিছু লেখা, এগুলো সব কি এবারে সাবজেক্ট? না, কোনোদিনও এটা সব সাবজেক্ট না। সাবজেক্ট ওয়ার্ড সব সময় একটা হয়, একটা ওয়ার্ডই সব সময় সাবজেক্ট হয়। তাহলে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড সাবজেক্ট হবে। তো সাবজেক্ট তাহলে এতগুলো অংশ থেকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? সবসময় আমরা বাক্য পড়া শুরু করার সময় যেখানে এই প্রিপজিশন পাবো, প্রিপজিশন থেকে শুরু করে একেবারে ভার্বের আগ পর্যন্ত অংশ কেটে দিতে হবে। তাহলে এখানে আমরা অফ থেকে শুরু করে এই যে অ্যাটমসফিয়ার পর্যন্ত কেটে দিলাম, তাহলে থাকলো কি? ডিটারমিনেশন। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ডিটারমিনেশন। ডিটারমিনেশনটা এই বাক্যে একটা সাবজেক্ট, আর কিছু না। তারপরে আমরা প্রিপজিশন থেকে বাকি সব অংশ কেটে দিব। মাত্র আমি আপনাকে বলছি যে প্রিপজিশনের কাজ কি করা, তার বাক্যতে নতুন তথ্য যুক্ত করা। আমি প্রিপজিশন যুক্ত সবকিছু কেটে দিতেছি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, কাটার পরে আমরা এখানে যে জিনিসটা পেয়েছি আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। আমরা যে অংশটুকু কেটে দিয়েছি সেগুলা সবগুলা পড়বো না, আমরা জাস্ট এতটুকু পড়ি। ডিটারমিনেশন ইজ কারেন্টলি ওয়ান প্রবলেম, মানে ডিটারমিনেশন বর্তমানে একটা সমস্যা। আপনারা এতটুকু কি বুঝতে পারতেছেন না যে ডিটারমিনেশন এটা যাই ইচ্ছা তাই হোক না কেন, এটা যে একটা প্রবলেম? আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। কিন্তু আপনার কাছে ক্লিয়ার না কোন ধরনের সমস্যা। এই জন্যই বাক্যতে প্রিপজিশন গুলা কি করে, ওই শব্দগুলা সম্পর্কে নতুন তথ্য যুক্ত করে বাক্যটাকে অনেক চমৎকার করে ফেলে। তাহলে এখানে যে প্রিপজিশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিভাবে বাক্যতে নতুন তথ্য যুক্ত করেছে সেটা একটু ভালো করে আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, একটু ভালো করে দেখুন। যাদের নেটের সমস্যা আছে আপনারা কাইন্ডলি কি করবেন, আনমিউট করে রাখবেন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, এই অফ এর কাজ কি? তাহলে ডিটারমিনেশন সম্পর্কে নতুন একটা তথ্য দেওয়া। কি তথ্য দিয়েছে দেখেন, ডিটারমিনেশন হচ্ছে দ্য লং টার্ম ইফেক্টস, একটা দীর্ঘমেয়াদী কি ইফেক্টস, দীর্ঘমেয়াদী মানে খুব দীর্ঘমেয়াদ ধরে এই জিনিসটা হয়ে থাকে, সেটা কিন্তু এই ডিটারমিনেশন। তারপরে এই অফটা কি করলো? অ্যারোসলস, মানে অ্যারোসলে, বায়ু প্রবাহে, এই যে বায়ু প্রবাহেই কিন্তু এই দীর্ঘমেয়াদী ইফেক্টটা হয়ে থাকে, প্রতিক্রিয়াটা।
এই ইফেক্টটা কোথায় হয়ে থাকে? এই অ্যারোসোলে হয়ে থাকে, অন দা আপার অ্যাটমসফিয়ার। তাহলে এই অন আবার কি করলো? এই অ্যারোসোল সম্পর্কে নতুন আরেকটা তথ্য দিচ্ছে, বায়ু প্রবাহের সব জায়গায় এই ইফেক্টটা হয় না। বায়ু প্রবাহের কোন জায়গায়? অন দা আপার অ্যাটমসফিয়ার, মানে বায়ু প্রবাহের উচ্চ তাপমাত্রায়, মানে যেখানে তাপমাত্রা বেশি থাকে সেখানে এই প্রভাবটা হয়ে থাকে। তাহলে ইতিমধ্যে আমরা তিনটা প্রিপোজিশন দিয়ে যে তিনটা লেস যুক্ত করেছি, এই তিনটা লেস থেকে আমি তথ্যগুলা কি পেলাম? ডিটারমিনেশন হচ্ছে কি একটা দীর্ঘমেয়াদী ইফেক্টস, যা কিনা বায়ু প্রবাহের উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয়। এখন আপনি আমাকে বলেন তো, ডিটারমিনেশন সম্পর্কে আপনার পূর্বের যে ধারণাটা ছিল সেটা সম্পর্কে এখন আরেকটু সূক্ষ্ম ধারণা তৈরি হয়েছে না? হয়েছে কি? এখন আপনি বুঝতে পারতেছেন না ডিটারমিনেশন যাই হোক সেটা কি হতে পারে? একটা আইডিয়া কি এসেছে আপনার? জি স্যার। একটা আইডিয়া চলে আসছে। তো আইডিয়াটা কে দিয়েছে আপনাকে? এই প্রিপোজিশন দিয়েছে। তারপরে দেখেন অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং, অফ দ্য কি মোস্ট চ্যালেঞ্জিং, মানে অনেক বড় একটা কি সমস্যা ইন ক্লাইমেট রিসার্চ। তাহলে এখানে ইনটা আবার কি করেছে? তার পূর্ববর্তী যে নাউন আছে সেটা সম্পর্কে একটা তথ্য দিয়েছে। তাহলে তার পূর্ববর্তী নাউন কোনটা? প্রবলেম। প্রবলেমটা কোথায় হয়? ইন দ্বারা কি হয়? আমি গতকালকে টু বি ভার্বের ক্লাসে আপনাদের বলেছি না, ইনের কাজ হচ্ছে কোনো বস্তুর স্থানকে নির্বাচিত করা। তাহলে এখানে প্রবলেমের স্থান কোথায়? ক্লাইমেট রিসার্চ সেন্টারে। তাহলে এই প্রবলেমটা কোথায় হয়? ক্লাইমেট রিসার্চ সেন্টারে। তাহলে এইভাবে প্রিপোজিশন আমাদের কি করেছে? বাক্যতে তার পূর্ববর্তী নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে দিয়ে কি বাক্যটাকে বড় করেছে? বুঝতে পেরেছেন? কিন্তু পুরো বাক্যতে একটাই ফাইনাইট ভার্ব ছিল, এই জন্য এখানে কি এটা একটা সিম্পল সেন্টেন্স। একজনের লাইনে মনে হয় একটু প্রবলেম আছে, আপনি কয়টা ক্লজ হবে? একাধিক ক্লজ হবে, ঠিক আছে? তো এবার আসা যাক ক্লজের প্রকারভেদে। ক্লজকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। ক্লজকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেহেতু মনে করাই দিচ্ছেন ভালো হয়েছে। আচ্ছা, তো বন্ধুরা আমরা এখানে ক্লজ গুলাকে আলাদা করি। প্রথমে আমরা আই হ্যাভ আ কাউ এই অংশটুকু নেই, এটাকে কেটে দিই। আপনারা আমাকে বলেন আমার একটা গরু আছে, যদিও বন্ধুরা আমার কোনো গরু নাই, তো আমার একটা গরু আছে এখানে আমি বললাম, বলেন তো এই বাক্যটাকে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে? পারে। হ্যাঁ স্যার। পারে। তাহলে এই ক্লজটাকে বলা হবে স্বাধীন ক্লজ, মানে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারেন। এবার আমি বাক্যটাকে ঘুরাই দিব। আমি এখান থেকে আই হ্যাভ আ কাউ এটা কাইটা দিব এবং বাকি অংশটা বলবো হুইচ ইজ রেড, যা কিনা লাল। আমি এখন আপনাকে বললাম যা কিনা লাল, এবং আপনার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, আপনি কি বললাম বুঝবেন আপনি? না হ্যাঁ? স্যার। বলবেন স্যার না, আপনার কি হয়েছে স্যার? পরের লাইনটা প্লিজ বলেন স্যার। না স্যার মাঝে মধ্যে দেখবেন যে আপনার বন্ধুরা, খুব ক্লোজ বন্ধুরা বলে দোস্ত এই জায়গায় তো, আর বললো না এই জায়গায় তো, এখন তখন আপনি খুব কিউরিয়াস হয়ে যান যে এই জায়গায় তো কি হয়েছে একটু বল দোস্ত প্লিজ। পরে বলে যে আমাকে ট্রিট দে, তাইলে বলবো। ওই রকমের অবস্থা হয়ে গেছে। এখন আপনি কি ক্লিয়ার বুঝতেছেন এখানে কি বলেছি আমি? আপনি জি বুঝতেছেন না? জি। তাহলে এই ক্লজটা হচ্ছে কি পরাধীন বাক্য, মানে যে এই বাক্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই বাক্য দুইটার মধ্যে আমরা কাকে প্রিন্সিপাল ক্লজ বলবো? আই হ্যাভ এ আই কাউ। আই হ্যাভ আ কাউ। আর এটাকে কোন ধরনের ক্লজ বলবো? এটাকে বলবো আমরা Dependent সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো আমরা? সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট মানেই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ড মানে কি? ভরসা করা। তাহলে তাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। আর এই অংশটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তো এবার পরবর্তী বাক্যটা একটু যাই। রিনা বট আ পেন, রিনা একটা কলম কিনেছিলেন, ইট ওয়াজ কস্টলি। এখন আপনারা আমাকে বলুন তো এই বাক্যতে কোনটা প্রিন্সিপাল ক্লজ? রিনা bought a রিনা pen. বট আ পেন। আর it was Rina bought a costly pen. dependent clause. দ্যাট ওয়াজ কস্টলি হবে, ইট ওয়াজ দেওয়া যাবে না। কিন্তু Yes, রিনা sir. বট আ পেন, That was costly. আচ্ছা দ্যাট ওয়াজ কস্টলি যা কিনা কি ছিল? মূল্যবান ছিল। তাহলে রিনা বট আ পেন এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এটা এখানে ফাইনাইট ভার্ব দুইটা, একটা বট আর একটা কি ওয়াজ। তারপরে দেখেন দ্যাট ওয়াজ কস্টলি যা কিনা মূল্যবান ছিল, এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে এই অংশটাকে আমরা কোন ক্লজ বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। Coordinate. এখন আপনি চাইলে এগুলাকে কিন্তু সিম্পল বাক্য দুইটা বানাতে পারেন। যেমন এখানে ফুল স্টপ দিলেন, দিয়ে দ্যাটটাকে ওই- তুলে দিলেন, দ্যাটটাকে তুলে দিয়ে আমি এখানে কি বললাম? ইট ওয়াজ কস্টলি। তাহলে বাক্য দুইটা আলাদা হয়ে গেছে না? Yeah. জি। কিন্তু আমরা আলাদা বাক্যগুলোকে যখন এভাবে কানেক্ট করব তখন এরকম ভাবে দ্যাটের মতো কানেক্টর আনতে হবে, এবং ওই ফুল স্টপটা উঠে যাবে। তখন দুইটা বাক্য মিলে একটা বাক্য হয়ে যাবে এবং শুনতে ভালো লাগবে। এবং আপনি যে কোনো ধরনের ইংরেজি প্যাসেজই পড়তে যান না কেন, আপনি সিম্পল বাক্য পেলেও সেটা থাকবে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লম্বা, অথবা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স একেবারে ভরা। আপনি যদি এগুলো না বুঝতে পারেন তাহলে বাক্য পড়তে পারবেন না, কোনো কিছুই পড়তে পারবেন না। রিডিং এ একবার আপনার অবস্থা মারাত্মক হবে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমি বুঝতে পারতেছি সিম্পল সেন্টেন্স না, ঠিক আছে? তাহলে আমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট বুঝতে পারলাম। এবার আসা যাক এই বাক্যটা আমরা একটু দেখি।
but he was honest. আমরা এই বাক্যটা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বো। আমরা দেখতেছি এখানে he was poor। আচ্ছা, এখানে was না দিয়ে is দিই তাহলে সুন্দর হবে। এখানে আমি দুইটা বাক্য লিখছি, দেখেন he is poor, সে হয় গরিব, but he is honest, কিন্তু সে হয় সৎ। আমি দুইটা বাক্যকে কানেক্ট করেছি but দ্বারা। বলেন তো এখানে কয়টা বাক্য আছে, এখানে কয়টা ভার্ব আছে এখানে? দুইটা। দুটা কোনটা? একটা হচ্ছে দুটো is sentence। আর একটা আবার is, আরেকটা দুইটা is। is, তাই না? দুইটা is, তাহলে এখানে ক্লজ কয়টা? দুটো। দুইটা ক্লজ। এবার আমরা দুইটাকে আলাদা আলাদা পড়বো। সে হয় গরিব বাক্যটা কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে? আচ্ছা, হি ইজ অনেস্ট আমরা বাক্যে বাদে এতটুকু পড়লাম, সে হয় সৎ, এটা কি পারে? হ্যাঁ স্যার। তাহলে এখানে দুইটা বাক্যই স্বাধীন, এই জন্য এইটাকে একটাকে আরেকটার কোঅর্ডিনেট বলা হয়। ক্লজ যে তিন প্রকার, কোঅর্ডিনেট হবে তখন যখন আগের ক্লজ যেই রকম পরের ক্লজ সেই রকমই হবে। অর্থাৎ দুইটা ক্লজই যদি একই রকম হয় তখন একটাকে আরেকটার কি বলা হবে? কোঅর্ডিনেট বলা হবে, কোঅর্ডিনেট ক্লজ বলা হবে। খুবই সহজ হিসাব ভাই, একেবারে জলের মতো সহজ, এখানে এত কঠিন কিছু নেই। ঠিক আছে, বুঝতে পারা খুবই সহজ। তবে এটা বুঝতে পারার একটা সহজ উপায় আছে। আপনি যখন কানেক্টর গুলা দেখবেন, কানেক্টর দিয়ে বুঝতে পারবেন এটা। যখন আপনার একই রকমের ক্লজ যুক্ত হয় তখন কানেক্টর থাকে ফ্যান ভয়েস, মানে এন্ড, বাট, অর, তারপর সো, এগুলা যুক্ত থাকে। যেমন বাট হচ্ছে এমন একটা কানেক্টর যেটা দুইটা ওয়ার্ড কেও যুক্ত করতে পারে, আবার দুইটা বাক্য কেও যুক্ত করতে পারে। যেমন ধরেন আমি একটা বাক্য বললাম, রাহিম এন্ড করিম ইজ মাই ফ্রেন্ড। এর বলেন তো এখানে ক্লজ কয়টা? একটা। ফ্রেন্ড। আচ্ছা, তাহলে এখানে এই যে এন্ড আছে এটা কিন্তু দুইটা ওয়ার্ড কে যুক্ত করেছে, তাই না? এখন আমি চাইলে এই এন্ড কে যুক্ত করে কিন্তু দুইটা বাক্যও কানেক্ট করতে পারবো। যেমন ধরেন রহিম ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। রহিম এন্ড করিম ইজ না হয় আর হবে মনে হয়। হ্যাঁ সরি, রহিম এন্ড করিম আর মাই ফ্রেন্ড। হ্যাঁ, এখানে আর হবে স্যার, পরে সরি। আচ্ছা, রহিম ইজ স্টুডেন্ট এন্ড করিম ইজ আ কি ডক্টর, বা এখানে বলে দিই করিম ইজ আ কি করিমের আরেকটা পদবি দিয়ে দিই, করিম ইজ আ যে কোনো একটা দিয়ে দিই, ডক্টর দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখুন তো বন্ধুরা, ঠিক আছে? আচ্ছা, এবার এই বাক্যটা আমরা একটু লক্ষ্য করি। এখানে কিন্তু এন্ড দুইটা ক্লজ কে যুক্ত করেছে। একটা হচ্ছে এই ক্লজ রহিম ইজ আ স্টুডেন্ট, আর একটা কোনটা? এই আলাদা একটা ক্লজ, দুইটা বাক্যকে যুক্ত করেছে। তাহলে এরকম এন্ড, বাট, অর যারা যুক্ত করবে দুইটা বাক্যকে, সেই সকল কানেক্টর গুলো আপনারা খুঁজে পাবেন, তখন সেখানে একই রকমের ক্লজ থাকে। ঠিক আছে, সেখানে কি থাকে? একই রকমের ক্লজ থাকে। তাহলে ক্লজ সম্পর্কে কিন্তু আগের চেয়ে একটু ভালো ধারণা হয়েছে। এখন ক্লজ সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পেতে গেলে আপনাকে ওই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা নিয়ে একটু ঝামেলা আছে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। আপনাদেরকে কি আমি সাবঅর্ডিনেট ক্লজটা 5 মিনিটে বুঝাই দিব নাকি সেন্টেন্সে চলে যাব? বলেন, বুঝাই দিব? বুঝাই দেন। আচ্ছা, ঠিক আছে, একটু বুঝাই দিই সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু এটা ধরেছি। আচ্ছা বন্ধুরা, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন প্রকার। আরো সেই তিন প্রকার কি কি? একটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তিন রকমের ক্লজ। আমরা এটা এখান থেকে একটু বুঝবো। আমরা জানি যে একটা বাক্যতে নাউন কোথায় কোথায় বসতে পারে। কেউ কি আমাকে এটা বলতে পারেন যে নাউনটা বাক্যে কোথায় কোথায় বসে? কে কে বলতে পারে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, গুড অ্যানসার। তো এইরকম ভাবে কোন ক্লজ, আচ্ছা, আর সাবজেক্ট বা অবজেক্টকে বা নাউনকে খুঁজে পেতে, বাক্য থেকে অবজেক্টকে খুঁজে পেতে কিন্তু একটা সহজ উপায় আছে। আপনি বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যানসার আসবে সেটাই কিন্তু ওই বাক্যের অবজেক্ট। যেমন ধরেন আমি সহজ একটা বাক্য বলি, আই লাইক বার্ড, আমি পাখি ভালোবাসি। এখন আমি এই লাইককে প্রশ্ন করি আমি কি ভালোবাসি, অ্যানসার কি আসবে? বার্ড। তাহলে বার্ড একটা নাউন, এটা একটা অবজেক্ট এই বাক্যে। ঠিক একই রকম ভাবে এবার এই বাক্যটা একটু ফলো করি আমরা। আই লাইক হোয়াট আই সি, আমি পছন্দ করি যা আমি দেখি তা আমি পছন্দ করি। এই বাক্যতে বলেন তো ভাইনেট ভার্ব কয়টা? দুইটা। কোনটা কোনটা? লাইক এন্ড সি, তাই না? তাহলে এখানে এই যে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, দুইটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আই লাইক হবে সাবঅর্ডিনেট ক্লজ নাকি হোয়াট আই সি এটা হবে? হোয়াট আই সি হবে। এটাকে কি আমরা নাউন ক্লজ বলবো কিনা সেটা একটু ফলো করতে হবে। আমরা এই লাইককে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। আমি কি পছন্দ, মানে আমি কি পছন্দ করি, অ্যানসার যদি কি দিয়ে প্রশ্ন করি অ্যানসার কি আসে? আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করেন, আমি কি পছন্দ করি যা আমি দেখি, অ্যানসার চলে আসছে। অ্যানসার আসছে না? আমি কি পছন্দ করি যা আমি
দেখি তাহলে এই পুরো ক্লজটা অ্যান্সারে আসতেছে। এই জন্য এই ক্লজটাকে বলা হবে নাউন ক্লজ। অর্থাৎ যখন আপনি কোনো বাক্যে একাধিক ক্লজযুক্ত বাক্যে ভার্বকে মানে স্বাধীন বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অ্যান্সার পাবেন, তখন সেই ক্লজটা হবে নাউন ক্লজ। আমি আরো উদাহরণ দিয়ে এটা আপনাদেরকে বোঝাবো। এরপরে আসা যাক অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি আপনারা আমাকে বলেন তো? নাউন বা প্রোনাউনের দোষ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি এক প্রকাশ কথা করে। সোজা কথা যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, দোষ গুণ আপনি এটা পকেটে রাখেন, সমস্যা নাই। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেই সে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে মানে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ ক্লজও এরকম পুরোপুরি ভাবে একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আমরা এই বাক্যটা একটু পড়তে পারি। হি ইজ দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। এই হচ্ছে সেই মানুষ যে গতকালকে এখানে এসেছিল। বলেন তো এটা কোন ধরনের ক্লজ? এখানে ক্লজ কয়টা? এখানে Is দুইটা and ক্লজ, came. কারণ এখানে এই একটা ভার্ব কেম আর একটা হচ্ছে ইজ, তাহলে এখানে দুইটা ক্লজ আছে। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু কেম হিয়ার ইয়েস্টারডে, গতকালকে যে এসেছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে কি নাউন বলবো, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলবো? আমরা ফাইন্ড আউট করবো এবং বোঝার চেষ্টা করব যে এটা আসলে কোন ধরনের নিয়ম মানে। তাহলে হি ইজ দ্য ম্যান, আমি যদি এখানে ইজ কে প্রশ্ন করি তাহলে কোনোদিনও অ্যান্সার আসবে না কি বা কাকে দিয়ে। আমাকে বুঝতে হবে এই অংশটুকু কি কোনো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা। আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। সে হচ্ছে ওই লোকটা হচ্ছে সে যে কিনা গতকালকে আসছিল। এই জায়গায় হু দিয়ে আমি কার কথা বুঝাইতেছি বলেন তো? মানুষের কথা। তাহলে এই হু দিয়ে মানে এই পুরো অংশটা দিয়ে কি আমি এই মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি না? ইয়েস। তাহলে এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই এই পুরো ক্লজটা এখানে কিসের ক্লজ? কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ বলা যাবে না, অ্যাডজেক্টিভ বলতে হবে। এবার আসা যাক এখানে আই হ্যাভ আ কাউ হুইচ ইজ ফ্রেড। এখানে এই হুইচ দ্বারা আমরা কার কথা বলেছি বলেন তো? আমি কি আমার কথা বলেছি? আমার রং লাল ছিল নাকি গরুটার রং লাল ছিল? গরুর কথা বলা গরুর হয়েছে। রং লাল ছিল। তাহলে আমি একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি। তাহলে এই ক্লজটাকে কি আমরা নাউন ক্লজ বলবো নাকি অ্যাডজেক্টিভ ক্লজ বলবো? নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective clause হবে, sir. যেহেতু নাউন সম্পর্কে তথ্য যে দেয় তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, তাহলে এই ক্লজটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ক্লিয়ার? আবার না বুঝতে পারলে এটাতে যাওয়া যাক। রিনা বট আ পেন দ্যাট ওয়াজ কস্টলি। রিনা একটা কলম কিনেছিল যা কিনা মূল্যবান ছিল। আচ্ছা, যা বলতে এই যে কানেক্টর দ্যাট, এটা কিন্তু একটা কানেক্টর। দ্যাটটা কার কথা বলতেছে? আমার কথা বলতেছে। আমাকে কি আমি বিক্রি করে ফেলছি না পেন? তাহলে এখানেও এই অংশটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে না? তাহলে বলেন তো এই ক্লজটাকে আমরা কোন ক্লজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? তাহলে আমরা এটা বুঝে ফেলেছি। তাহলে বাকি থাকলো অ্যাডভার্ব ক্লজ। আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। আমি আরো প্রশ্ন জিজ্ঞেস করব। তো অ্যাডভার্বের কাজ কি আমরা কারা জানি? ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। ভার্ব সম্পর্কে কি করা? অতিরিক্ত তথ্য দেওয়া, তাই না? তো বন্ধুরা সবসময় মনে রাখবেন যখন আমরা কোনো ভার্বকে, আপনারা এটা নোট করে রাখতে পারেন, কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাবো সেই বাক্যে ওটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্ব সম্পর্কে যে তথ্য দিবে তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন ধরেন আই রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াই। ঠিক আছে, এই বাক্যতে ফাস্ট কিন্তু একটা কি? অ্যাডভার্ব, কারণ আমি কিভাবে দৌড়াচ্ছি সেই তথ্যটা সে দিয়েছে, তাই না? আমি কিভাবে দৌড়াচ্ছি বলেন তো? দ্রুত দৌড়াচ্ছি, তাই না? এই জন্য এই ফাস্টটা কি? অ্যাডভার্ব। এই যে কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার চলে আসে ফাস্ট। এখন আমরা ক্লজের ক্ষেত্রে যাব। এটা তো ক্লজ না, এটা তো ওয়ার্ড, এটা তো সিম্পল সেন্টেন্স। এখানে আসা যাক। when we went to the zoo, যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, we saw a lion, আমরা একটা সিংহ দেখেছিলাম। এখন আমরা এখানে বোঝার চেষ্টা করি যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, প্রথমে আছে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কি নাউন ক্লজ কিনা? আমরা কি দেখেছিলাম অ্যান্সার করলে কিন্তু লায়ন চলে আসে, তাহলে এটা নাউন ক্লজ হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, তো এই লায়ন সম্পর্কেও সে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজও হবে না, কিন্তু এটা অ্যাডভার্ব ক্লজ। কিভাবে? আপনি এই যে ভার্বটা আছে সকে, এটাকে প্রশ্ন করে আপনি কখন একটা সিংহ দেখেছিলেন? এই যে কখন দিয়ে প্রশ্ন করেন তো, আপনি কখন একটা সিংহ দেখেছিলেন? আমরা কখন একটা সিংহ দেখেছিলাম? যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। অ্যান্সার কি আসছে? অ্যান্সার চলে আসছে। তাহলে এটা অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে না? জি স্যার। তাহলে এই পুরো ক্লাসটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, আজকের পরে আপনার যারা ক্লাস করতেছেন শেষ মুহূর্তে আপনার দেখবেন নিজের উপর একটা কনফিডেন্স তৈরি হবে। আপনি যে কোনো ধরনের একটা ইংরেজি বই নেবেন, একটা ইংলিশ পত্রিকা নেবেন, আগের চেয়ে ভালো বুঝবেন বাক্যগুলো। আপনার মাথা তখন কাজ করবে এবং নিজের কাছে একটা ভালো লাগা তৈরি হবে যে আগে তো এত বড় বড় বাক্যগুলো বুঝতাম না, এখন তো মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে ক্লাসটা কতটা উপকার হয়েছে আপনার যারা ক্লাস করতেছেন শেষ মুহূর্তে তারা বুঝতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো মোটামুটি তাহলে আমরা খুব সহজে ক্লজ সম্পর্কে কি একটা ধারণা পেয়েছি? নাউন ক্লজটা আরেকবার বলুন। নাউন হচ্ছে যে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাবো,
সেটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজের সাধারণত প্রিন্সিপাল ক্লজের শেষে কোনো কিছু থাকে না, এটা চেনা খুব সহজ। যেমন আই লাইক আ বার্ড, এটা না থাকবে না। আমি যদি এখানে বলতাম আই লাইক আ বার্ড, আই লাইক আ বার্ড হোয়াট আই সি, এরকম হবে না, হুইচ আই সি এরকম হয়ে যাবে, কারণ এখানে কি আছে, একটা নাউন অটোমেটিক্যালি দেওয়া আছে, তাহলে এখানে নাউন ক্লজ থাকার প্রশ্নই আসে না। এরকম থাকবে, এরকম এরকম থাকবে। সাধারণত অবজেক্টে কি থাকে না, কোনো কিছু থাকে না, গ্যাপ থাকে। আরো কিছু এক্সাম্পল আমরা পরে দেখব। তো আমরা যদি ক্লজটা সম্পর্কে এখন একটা ধারণা মোটামুটি পেয়ে থাকি, তাহলে এখন আমি যে আলোচনা করব, অর্থাৎ আমাদের আলোচনার বিষয়বস্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করা আপনার কাছে জলের মতো সহজ লাগবে একেবারে। আপনারা কি প্রস্তুত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য? Yes, sir. তো বন্ধুরা, যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এতক্ষণ আমি কেন এই যে ফাইনাইট ভার্ব কমপ্লেক্স সেন্টেন্স বলেছি এখন আপনারা বুঝবেন। আপনারা আমাকে বলুন তো এখন ফাইনাইট ভার্ব কি জিনিস? আপনার মন কি এখন বলতেছে যে আমি এটা মোটামুটি বুঝতে পেরেছি? আপনি কি এখন ফাইনাইট ভার্ব কি জিনিস এটাকে কি খাওয়া যায় নাকি মাথায় শ্যাম্পুর মতো দিতে হয়, আপনি কি বুঝতে পারেন? জি স্যার। এখন কি মোটামুটি প্রথম থেকে এখন যে বলতেছে ফাইনাইট ভার্ব কি জিনিস বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি যারা বুঝতে পেরেছেন তাদের মধ্য থেকে আমি আনিস ভাইকে জিজ্ঞেস করি। আনিস ভাই, আপনি আমাকে বলেন তো, অ্যাডভেঞ্চার আনিস ভাই, উনি মনে হয় ভ্রমণ খুব পছন্দ করে আমাদের আনিস ভাই। তো আনিস ভাই, আপনি আমাকে বলেন তো, আপনার কাছে যদি জানতে চাই ফাইনাইট ভার্ব কি জিনিস কিভাবে বুঝবো, আপনি অ্যানসারে কি বলবেন? একটা সিম্পল সেন্টেন্সকে ফাইনাইট ভার্ব বলে, মানে সিম্পল সেন্টেন্সকে হুইচ দ্বারা প্রশ্ন করলে যেটা আসবে সেটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, অন্যভাবে একটু জানতে চাচ্ছি, অন্য কেউ বলি তো, আমরা অন্য কেউ ট্রাই করি। যেটা মূল ভার্ব হিসেবে কাজ করে, মূল ভার্ব হিসেবে কাজ করবে, যেটা টেন্সের নিয়ম মানবে, তাই না? এটা বলতে হবে নিয়ম মেইন, টেন্সের নিয়ম মানবে। ঠিক আছে, টেন্সের নিয়ম মানবে। তাহলে আ সিম্পল সেন্টেন্স টেন্সের নিয়ম মেনে যা কিছু বসে সেটাই ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব, হ্যাঁ সেটাই ফাইনাইট ভার্ব, টেন্সের আচ্ছা। নিয়ম মানতে হবে। আর বাকি নন যে ফাইনাইট ভার্ব ভার্বে একটা যে বাক্যকে ভার্বগুলো সম্পূর্ণ রয়েছে করতে পারে সেগুলোই, সেটাই তাই তো? ফাইনাইট হ্যাঁ, ভার্ব। সম্পূর্ণ করতে পারে। আপনি আপনার মনের মাধুর্য দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে বলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেভাবে বললেন হবে, কিন্তু সেই বাক্যে মূল ভার্ব ওকে ছাড়া বাক্য হবে না। আমি এখন এইভাবে বলতে পারি, স্যার যেই ভার্বটা ছাড়া বাক্য জীবন হবে না, সোজা কথা, এটাও হইতে পারে। তাহলে আ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান হুইচ হ্যাজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। এখানে আমি এক আপুকে নিয়ে আসি, দোলা আপুকে নিয়ে আসি। দোলা আপুর সামনে আইডি নাম্বার আছে 4202। দোলা আপু, আপনি কি আছেন লাইনে? আপনি আছেন? আচ্ছা, আরিফুর ভাই আসেন। আরিফুর ভাই, আপনি আমাকে বলেন এই বাক্যের মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? এই পুরো বাক্যতে আ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান হুইচ হ্যাজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স না, এখানে একাধিক ক্লজ আছে। আপনি ফাইনাইট ভার্বগুলো আমাকে খুঁজে বের করে দেখেন। আপনারা সবাই ট্রাই করেন। কি কি বলেন তো? দুইটা স্যার, is এবং আর has। has। Is এবং কি? হ্যাজ। Has। মাশাআল্লাহ, দেখছেন আপনারা এখন ধরতে পারতেছেন। তাহলে এখানে ক্লজ দুইটা ক্লজকে আমরা আলাদা একটা করি। প্রিন্সিপাল আ ক্লজ সিম্পল আর একটা সেন্টেন্স ইজ ওয়ান। সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ যুক্ত এটা কি? Which has only সাবঅর্ডিনেট one ক্লজ। finite verb। সাবঅর্ডিনেট Subordinate। ক্লজ। এই হুইচটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে ওয়ান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা এগুলো Yes, খুব sir। সহজে বুঝে ফেললাম। তাহলে সিম্পল সেন্টেন্স মানে কি? এখন সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করি। সরল বাক্য যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা এই বাক্যটা পড়ি, মাই টিচার টিচেস মি ইংলিশ। আমার শিক্ষক আমাকে ইংরেজি শেখায়। এখানে ফাইনাইট ভার্ব শুধু টিচেস, টেন্সের নিয়ম মেনেছে। দেখেন এস হইছে, টিচারের সাথে কি হয়েছে? এস হয়েছে, কারণ মাই টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? রেকর্ড হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম। বলেন এখানে তো ফাইনাইট ভার্ব কয়টা বলেন তো? সেখানে গিয়ে আমি তাকে খুঁজে পেলাম। একটা এই গোয়িংটাকে কি আমরা ফাইনাইট ভার্ব Found। বলবো এখন? নো নো নো। স্যার। মাশাআল্লাহ, ভালো, এটা জেরান। এই তো আই ওয়ান্ট টু রাইট আ লাভ লেটার ফর ইউ। মাশাআল্লাহ, আমরা একটা লাভ লেটার লিখবো তাকে। আচ্ছা, আমি তার কাছে একটা কি করব? চিঠি লিখবো ভালোবাসার। এখানে বলেন তো ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা একটা। কোনটা সেটা? কোনটা সেটা? ওয়ান্ট। মাশাআল্লাহ। আর কোনো ফাইনাইট ভার্ব নাই? আমরা কি রাইট কে, No, লাভ sir। কে, লাভও তো ভালোবাসা, যেমন আই লাভ ইউ, এখানে লাভ ফাইনাইট ভার্ব। এই রাইট লাভকে কি ভার্ব হিসেবে ধরবো? না। এই লাভিংটাকে কি ধরবো? যদি প্রিপজিশন ভার্ব পরে হিসেবে ভার্ব। ধরি চারটা, তাহলে এখানে নন ফাইনাইট ভার্ব কয়টা দেখেন? এই একটা, কিন্তু এটা পুরো এটা সরাসরি একটা। নাউন, এটা সরাসরি নাউন, আর্টিকেলের পরে বসছে। তাহলে ভার্ব ভার্ব। শুধু একটা, কোনটা? ওয়ান্ট। ওয়ান্ট। তাহলে এটা একটা কি সেন্টেন্স? একটাই ক্লজ আছে এখানে। কয়টা ক্লজ? একটাই Simple ক্লজ। sentence। সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এটাও একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, Is। ওকে। আসলে আশা করি এবার তাহলে সবাই বুঝতে পেরেছেন সিম্পল সেন্টেন্স যত বড়ই হোক না কেন, আপনি যদি ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে পারেন
তাহলেই আপনার কাজ শেষ। আর যারা ফাইনাইট ভার্ব খুঁজতে পারেন না, ইংরেজি পড়াশোনা বাদ দিয়ে আপনি করেন, আপনার কাজে লেগে থাকেন, আপনার দ্বারা পড়াশোনা হবে না। তাহলে ইনশাল্লাহ এখন থেকে আমরা ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে পারবো তো বাক্য থেকে? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ওকে, নো প্রবলেম, ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে। ওকে, তাহলে এখান থেকে নোটটা একটু পড়ে নিই। In English grammar, a finite verb is a form of verb that shows agreement with a subject. এখানে ক্লুগুলো আবার নোটগুলো কি বলেছি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। একটা গ্রামারে ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্ট এবং এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট সেটা ফলো করে। আমরা জানি সাবজেক্ট অনুসারে ভার্বের একটা পরিবর্তন হয়, এটা কি আমরা জানি? যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হয়? এস বা ইএস হয়, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা অনেকে পড়াশোনা করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্ব, এটাই ভালো করে চিনি না, এটাই ভালো করে অনেকে বুঝি না। এই যে এখানে দেখেন টিচের সাথে যে এস হইছে, এটা কি রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম অনুসারে নাকি সাবজেক্ট ভার্বের নিয়ম অনুসারে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, কারণ সাবজেক্টের এগ্রি অনুসারে সে চুক্তি করেছে, ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে কি বললো? এন্ড ইজ মার্ক ফর টেন্স, এবং এটা টেন্স দ্বারা কি মার্ক করা, মানে টেন্সের নিয়ম মানে, এবং এটা টেন্সের কি মানে? নিয়ম মানে, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে এতটুকু অংশ আপনারা আমাকে বলেন তো, এটাকে কি আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো? আমি ডাইরেক্টলি প্র্যাকটিস করতেছি আপনার সাথে, এখানে বলেন এই নীল অংশটাকে কি আমরা সিম্পল বলতে পারি এখন? ইন ইংলিশ গ্রামার সিম্পল সেন্টেন্স না এটা। এটা সিম্পল সেন্টেন্স না। কেন সিম্পল সেন্টেন্স না? আমি আপনাকে বলতেছি, দেখেন এই এখান থেকে এন্ড দ্বারা যুক্ত আছে। ফাইনাইট ভার্ব। এখানে একটা বাক্য না, এখানে তিনটা বাক্য আছে। কয়টা বাক্য জানেন? তিনটা বাক্য। তিনটা বাক্য আমি কি কি দেখাই দেখেন। Is, shows আর is। তিনটা ভার্ব। হ্যাঁ, এই ইজ একটা, তারপরে দ্যাট এর পরে শোজ আছে একটা, আর একটা হচ্ছে কি মার্ক। এই যে মার্ক কম্পাউন্ড সেন্টেন্স, মেবি কম্পাউন্ড এন্ড দ্বারা যুক্ত আছে স্যার, এটা কম্পাউন্ড কম্পাউন্ড কমপ্লেক্স, সেন্টেন্স। আমরা সেটা পরে চিনবো। আমরা জাস্ট ফাইনাইট ভার্বটাকে ফাইন্ড আউট করি, তাহলে সবার কাছে সহজ লাগবে। কম্পাউন্ডের কথা যেহেতু আমরা বলি নাই। কি ফাইনাইট ভার্ব হবে স্যার? আচ্ছা, এই অবশ্যই এটা প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ বাক্য। ইয়া ইজ মার্ক ফর টেন্স, এটা টেন্স দ্বারা মার্ক করা, মানে কেউ একজন মার্ক করে দিচ্ছে, তাহলে প্যাসিভ সেন্টেন্স। তাহলে এখানে তিনটা বাক্য কানেক্ট করা হয়েছে। তাহলে আপনি বলেন তো, এই তিনটা বাক্য এখন একসাথে শুনতে কি ভালো লাগছে না? আপনারাও যদি এইভাবে তিনটা চারটা বাক্য একসাথে তৈরি করতে পারেন, তাহলে কতই না মজা হবে, তাই না? ঠিক আছে। এখন আমি যদি এটাকে আলাদা করতাম, তাহলে দ্যাটটাকে তুলে দিতাম। আমি এখানে ভার্বে যায় কি করতাম? একটা ফুল স্টপ দিতাম। তাহলে এখানে দ্যাট না লিখে কি করতাম? এখানে লিখতাম ইট শোস। এখানে কি বলতাম? ইট শোস। পরে এন্ড না দিয়ে আমি এখানে উইথ আ সাবজেক্ট ফুল স্টপ দিতাম। তারপরে আবার এখানে লিখতাম ইট। এখন আপনি বলেন তো, এই যে বারবার ইট ইট বলতেছি আমি, আপনার কাছে কি শুনতে ভালো লাগতেছে? আমার কাছে মনে হইতেছে গরুর রচনা ছোটবেলায় শিখছি না, দা কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, ইট হ্যাজ 4 legs 2 eyes। তারপরে ওই যে আরো ইট ইট যুক্ত করে আমরা বাক্য বলতাম না, ওইরকম গরুর রচনা মনে হইতেছে। এইভাবে গরুর রচনা না বলে আমরা যদি একসাথে বলার প্র্যাকটিস করি, তাহলে কি বিষয়টা খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন না। এটা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা করা সম্ভব, তাই না? ইনশাআল্লাহ সম্ভব। তাহলে এই যে পুরো অংশটা আমরা ভালো করে বুঝতে পারলাম। এবার কম্পাউন্ড সেন্টেন্সে চলে আসি, যৌগিক বাক্য। যেই সেন্টেন্সে দুইটা বা তার চাইতে অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছি না প্রিন্সিপাল ক্লজ কি জিনিস? আপনাদের মনে আছে না ভুলে গেছেন? প্রিন্সিপাল ক্লজ কি জিনিস? যেটা স্বাধীন বাক্য, তাই না? তাহলে একটা বাক্যে দুইটা বা দুইটার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, তা না হলে কোনোদিনও তাকে কি বলা যাবে না? কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না, ঠিক আছে? আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সবসময় লক্ষ্য করবো ফ্যান বয়েস থাকে। আমরা এখনই এখানে এটা মুখস্থ করে ফেলবো। কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় কানেক্টর হিসেবে ফ্যান বয়েস থাকে। ছেলেরা এটাকে গার্লফ্রেন্ড মনে করতে পারেন, আর মেয়েরা বয়ফ্রেন্ড মনে করতে পারেন। ফ্যান বয়েস আসলে এরকম কোনো ওয়ার্ড কোনো ডিকশনারিতে নাই। এফ মানে হবে ফর। এফ মানে কি হবে? ফর। এ মানে এ মানে এন মানে নট, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়াট, এস মানে সো। যদি কোনো বাক্যতে এগুলো দ্বারা বাক্য কানেক্ট হয়, তাহলে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সেটা একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এক্সাম্পল দিয়ে বুঝাই। হি ইজ রিচ, সে হয় ধনী, বাট হিজ ব্রাদার ইজ পোর, কিন্তু তার ভাই কি? কিন্তু তার ভাই কি? গরিব, তাই না? এখানে এই যে বাট কানেক্টর পেয়েছি আমরা, বাট কানেক্টর। এবার আপনারা লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু দুইটা বাক্যকে কানেক্ট করেছে। প্রথম অংশ, সে হয় ধনী, বাক্যটা কি নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারে? আচ্ছা, পারে। তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। বলতে পারি না ওকে আমি প্রিন্সিপাল ক্লজ? জি স্যার। আচ্ছা, হিজ ব্রাদার ইজ পোর, তার ভাই হয় গরিব, এটা কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে? জি স্যার। পারে। তাহলে দুইটাই কি স্বাধীন বাক্য না?
দুইটাই প্রিন্সিপাল sir. দুইটাই স্বাধীন বাক্য না? জি স্যার আচ্ছা, তাহলে এই যে একটা দুইটা বাক্য স্বাধীন বাক্য পেয়েছি আমি, এটা তাহলে একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। Complex. এখন আমি চাইলে এটাকে কমপ্লেক্স করতে পারবো, কিভাবে দেখেন? He ইফ was- যুক্ত করে না, he is rich, he was rich, who was, না এটাকে অবশ্যই এখানে আপনার তথ্য যুক্ত করতে হবে অন্য কিছু, হু ঠিক আছে? হু হু দিয়ে আমাকে ওখানে ব্রাদার না দিয়ে বাট গিলটি, হি ওয়াজ রিচ বাট গিলটি, ঠিক আছে? guilty, হ্যাঁ, গিলটি বা অন্য কিছু এরকম কিছু দিয়ে, পচা কোনো কিছু দিয়ে আমি এটাকে, ধনী কিন্তু সে কি আপনার অনেক দোষ করে, এরকম একটা কিছু যুক্ত করে দিলাম। দুষ্টি, তাহলে এরকম হু দিয়ে না। অন্য একটা কানেক্টর যুক্ত করতে হবে, আমি এন বা টর এগুলো আনতে পারবো না, তাহলে কোনোদিনও এটা হবে না, ঠিক আছে? এবার পরবর্তী বাক্যগুলো এরকম, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটাও একটা স্বাধীন বাক্য। আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম এবং আমি তাকে খুঁজে পেয়েছিলাম, তাহলে এন্ড দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজ কি যুক্ত হয়েছে? হয়েছে তাহলে স্যার। এটাও একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড আচ্ছা, Compound. the army invaded the city, তারপর destroyed all houses and killed many men, ঠিক আছে? এটাও একটা সিম্পল মানে কম্পাউন্ড সেন্টেন্স। and killed many men, এই যে এখানে killed একটা কি ভার্ব, তারপরে invaded এটা একটা ভার্ব, ঠিক আছে? destroyed এটা একটা ভার্ব, তিনটা বাক্যকে যুক্ত করা হয়েছে এখানে বন্ধুরা, তিনটা বাক্যকে আমরা যুক্ত করেছি কিভাবে? আচ্ছা, যখন আমরা একাধিক নাউনকে যুক্ত করি, যেমন ধরেন আপনি আপেল, আম এবং কমলা পছন্দ করেন, তাহলে আপনি প্রথমে কি লিখবেন? অ্যাপল, আই লাভ অ্যাপল, তারপরে কমা দিবেন, তারপর অরেঞ্জ দিবেন, তারপরে এন্ড দিয়ে কি করবেন? বাকিটা লিখবেন না? তার মানে যখন চার বা চারটার বেশি বা তিনটার বেশি নাউন থাকে একসাথে, প্রথমগুলোতে কমা হয় আর শেষেরটাতে কি হয়? এন্ড হয়। হ্যাঁ। আচ্ছা তো হয়। আচ্ছা, তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করি। দা আর্মি ইনভেডেড দ্য সিটি, আর্মিরা কি করেছে? পুরা সিটিটাকে ঘেরাও করে ফেলেছে। ঠিক আছে আচ্ছা, ডিস্ট্রয়েড অল দ্য হাউজেস, সমস্ত বাড়িগুলোকে কি করে ফেলছে? ধ্বংস করে ধ্বংস ফেলছে। করিয়াছে এন্ড কিলড মেনি ম্যান, এবং অনেক লোককে হত্যা করেছে। তাহলে এখানে বাক্য কিন্তু তিনটা। করিয়াছে। আর্মিরা কি করছে? সমস্ত শহরটাকে ঘেরাও করে ফেলছে, এটা একটা কাজ। সমস্ত সিটিটাকে ধ্বংস করে ফেলছে, এটা একটা কাজ, এবং কিল করেছে অনেক লোককে। তো এই সবগুলা কাজ কি আর্মিরাই করছে না? হুম এখন আমি এই বাক্যগুলোকে আলাদা করে তিনটা বাক্য লিখতে পারতাম, তাহলে দেখেন শুনতে কিরকম পচা লাগে। দ্য আর্মি ইনভেডেড দ্য সিটি, তারপর এখানে কি করলাম? দে ডিস্ট্রয়েড অল দ্য হাউজেস, আবার এখানে ফুল স্টপ দিলাম, দিয়ে এখানে আবার কি লিখলাম? দে। আচ্ছা, এখন বাক্যের কোয়ালিটি কি নষ্ট হয়েছে কিনা বলেন, দেখেন তো। পুরোপুরি ভাবে বাক্যের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে না? বাক্যের মান কি আগের মতো আছে? আর দা আর্মি ইনভেডেড না। দ্য সিটি, ডিস্ট্রয়েড মানে ওই যে আপনার দি কাউ রচনার মতো হয়ে গেল। তাহলে এই দি কাউ রচনাকে আমি কি খুব কঠিন লাগতেছে এটা করার জন্য? তিনটা যেহেতু একই রকমের বাক্য, আমি মাত্র আপনাদের কি শিখাইছি? যদি পরপর দুইটা বাক্যের সাবজেক্ট ভার্ব একই হয়, তাহলে সাবজেক্ট না দিলেও হয়। যেহেতু প্রতিটা বাক্যের সাবজেক্ট একই, তাহলে আমরা বারবার এই সাবজেক্টটা না দিয়ে প্রথম দুইটাতে কমা দিয়ে শেষেরটাতে এন্ড যুক্ত করে কি করে দিলাম? তিনটা বাক্যকে কানেক্ট করে দিয়েছি। তো এইরকম বাক্য নিশ্চয়ই এখন থেকে আর বুঝতে অসুবিধা হবে না আশা করি। স্যার এবং প্রতিটা একটা বাক্যই কোশ্চেন কিন্তু ছিল। স্বাধীন বাক্য, প্রতিটা বাক্যই স্বাধীন না? হ্যালো স্যার, সেন্টেন্সটা এরকম হয় না? হ্যালো স্যার, বলুন। আচ্ছা, দি আর্মি ইনভাইটেড দ্য সিটি, এরপর অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে শহরটি ধ্বংস করিয়াছিল। দেন অ্যাজ ওয়েল এজ দিলে সেটা আর কম্পাউন্ড থাকবে না, কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স অ্যাজ হয়ে ওয়েল যাবে। অ্যাজ দিলাম, হাউজের হ্যাঁ। পরে নেক্সট কিংবা দেন দিলাম হ্যাঁ, বা তখন বিসাইড আপনার দিলাম। কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, আরো জটিল হয়ে যাবে তখন। ঠিক আছে, তখন এটা জটিল সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, হবে, অ্যাজ ওয়েল এজ দিলেও হবে। আচ্ছা, ঠিক তো ব্রিং ইউর বুক এন্ড ওপেন এট পেজ 20, আমরা এরকম বাক্য প্রায় ব্যবহার করে থাকি। তোমার বইটা খোলো এবং না, তোমার বইটা আনো এবং 20 নাম্বার পেজ খোলো। আমরা যদি এখানে এন্ড ব্যবহার না করে ফুল স্টপ দিয়ে দুইটা বাক্য বলতাম, শুনতে কিন্তু ভালো লাগতো না। তাহলে এখানে কয়টা ক্লজ? দুইটা ক্লজ। বুঝতে পেরেছি আমরা? দুইটা ক্লজ। আচ্ছা, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এখানে যে কানেক্টর ছিল তারা কে কে আমাকে বলেন, ফ্যান বয়েস। তাহলে একজন আমাকে বলেন, এফ ফর কি হবে বলেন তো? ফর এ ফর এ নন এক সিরিয়ালে বলি, এফ ফর এ ফর এ এন ফর নর নর, বি Nor. ফর নর বাট বাট ও ফর Or. অর অর, ওয়াই ফর Yes. ইয়েট, এস ফর সো সো। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা এত Yes, ভালো so, কেন বলেন yes, তো? so. আপনারা তো স্টুডেন্ট হিসেবে খুবই ভালো। আমি জানি এই মুহূর্ত পর্যন্ত যারা আছেন
তাদের আসলে শেখার উদ্দেশ্য আছে, তারা আসলে শিখতে চান। তো বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড থাকুন আর না থাকুন, ইংলিশ প্র্যাকটিসটা কন্টিনিউ রাখেন, ইনশাল্লাহ এক সময় ভালো হবে, সবকিছু ইনশাল্লাহ আগের চেয়ে বেটার হবে ইনশাল্লাহ। আমাদের সাথে যে জার্নিটা আপনারা করেছেন, তো সেই জার্নিতেই আপনারা যা শিখেছেন সেগুলো রেগুলার প্র্যাকটিস করেন, অনেক কাজে আসবে। ঠিক আছে, প্র্যাকটিস করে যেতেই হবে। কি দেওয়া যাবে? জি আচ্ছা, লাস্টেরটা শেষ করে পরে কথা বলি, কমপ্লেক্স। ঠিক আছে, ফর দিয়ে একটা এক্সাম্পল দেওয়া যাবে কিনা? ফর দিয়ে না, আচ্ছা ফর দিয়ে একটু পরে জি। দিচ্ছি। আমি এখানে যেটা বলতেছিলাম আপনাদের, এই যে এই জায়গাতে যে কানেক্টরের কথাগুলো আমরা বলছি না, এই কানেক্টরের একটা নাম আছে। এই কানেক্টর গুলোর নাম কি জানেন? কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলে এগুলাকে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কেন কোঅর্ডিনেটিং বলতেছি? কারণ আমরা কিছুক্ষণ আগে শিখেছি না কোঅর্ডিনেট ক্লজ, শিখেছি। কোঅর্ডিনেট ক্লজ মানে দুইটা যদি একই ক্লজ হয় তাহলে ওদের কাজ মূলত একই ক্লজকে যুক্ত করা। এই জন্য এই যে ফর এন্ড নট এগুলাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, আচ্ছা এরপরে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা চলে যাই। A complex sentence is one which has only one principal clause. মাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। কয়টা? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর মেইন ক্লজ থাকবে, এবং একটা বা একটার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তখন সেটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে ইতিমধ্যে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ আপনাদেরকে অনেক দেখিয়েছি। আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। আমার হোয়ার মানে যেখানে সে বাস করে, তাই না? কোথায় সে বাস করে? কোথায় সে বাস করে, হ্যাঁ কোথায় সে বাস করে। তো আমি জানি কোথায় সে বাস করে, কোথায়, যেখানে, হোয়ার না, কোথায়, যেখানে, যেখানে সে বাস করে, এখানে যেখানেই হবে, যেখানেই হবে। হোয়ার প্রশ্নবোধক বাক্য হলে কোথায় হয়। ও জি স্যার, সরি। যেমন হু অর্থ কে, আবার হু অর্থ যেও হয়। আমরা জানি হু অর্থ কে, যদি সেটা আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে হবে কে, আর যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে হবে যে। তাহলে এখানে যেখানে সে বাস করে হবে। তাহলে আমি জানি যেখানে সে বাস করে, এখানে ভার্ব কয়টা? একটা লিভস আর একটা কি? নো, তাই না? তাহলে আমি জানি, ঠিক আছে, যেখানে সে বাস করে। তাহলে এই জায়গাতে হোয়ার হি লিভস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই জন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে বলেন তো, মাত্র আমি কি বলছি? একজন না নাউন ক্লজের এক্সাম্পল জানতে চাইলেন, স্যার আরেকটা এক্সাম্পল দেন। তাহলে এখান থেকে আমরা একটু শিখি। আমি জানি যেখানে সে বাস করে, আমি কি জানি? আমি এই যে জানাকে প্রশ্ন করি, আমি কি জানি? এখানে সে বাস করে। এখানে সে বাস করে। আমরা কি ক্লজ বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে নো এর পরে আর কিছু কি আছে? নেই, আছে না? এই জন্য নাউন ক্লজ গুলাতে আপনি ভার্বের পরে প্রথমে কিছু পাবেন না। আই উইল গো ইফ হি কামস, আমি যাব যদি সে আসে। যদি সে আসে, হ্যাঁ আমি যাব যদি সে আসে। তাহলে এখানে আই উইল গো এটা প্রিন্সিপাল ক্লজ, আর ইফ হি কামস যদি সে আসে, এটা বলে আর কিছু বললাম না। এখন আমি আপনাদেরকে বললাম যদি সে আসে, আর কিছু বললাম না। এখন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, নাকি বাংলার পাস করে রাখবেন মুখে? স্যার পরের লাইন বলেন, ক্লিয়ার না? বলবেন না? না না ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। when he will come, কখন সে আসবে। কখন সে আসবে, হ্যাঁ তাহলে এখানে কখন সে আসবে। আচ্ছা তাহলে এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when, আর এটা প্রিন্সিপাল ক্লজ। এখন আপনারা আমাকে বলেন তো, when he comes, যখন সে আসবে, এটা কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব? অ্যাডভার্ব হবে স্যার। অ্যাডভার্ব ক্লজ, দেখছেন, বুঝে ফেলছেন। যখন সে আসবে, কখন আসবে? যখন সে আসবে, তাই না? এই যে অ্যাডভার্ব ক্লজ। আমি জানি। কখনের উত্তর দিছে স্যার। আচ্ছা তাহলে আপনারা এখন এগুলো ধরতে পারতেছেন, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লেক্স বাক্যগুলোতে কানেক্টর যারা থাকে, যে when, তারপরে if, where, এগুলা কিন্তু আপনার ওই যে and, but, or এগুলা না। তো এই ধরনের কনজাংশন গুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। কি বলা হয় এগুলাকে? সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করাই হচ্ছে বাক্যের সবচেয়ে কঠিন কাজ। এগুলো তৈরি করা শিখবেন আস্তে আস্তে, ডে বাই ডে প্র্যাকটিস করার সময়। তো ইনশাল্লাহ এই যে এখানে যা শিখেছি, মোটামুটি আমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে সেন্টেন্স গুলো আসলে কোন ধরনের প্যাটার্নে হতে পারে। তো কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার শর্ত তিনটা, কি কি দেখেন? প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ থাকবে, দুইটাই থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, মানে কানেক্টিভ হিসেবে থাকবে ইফ, ওয়্যার, ওয়েন, এগুলা। সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে, এগুলা থাকবে। এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো সাবঅর্ডিনেট কনজাংশন গুলা যারা হয় তারা অনেক, যেমন একজন এখানে বললেন অ্যাজ ইফ ব্যবহার করবো কিনা। তো অ্যাজ ইফ মানে কি? যদি, তাই না? ইফ এর এটা যদি, এরকম এগুলো ব্যবহার করা যায়। এগুলো মনে রাখার একটা উপায় আছে সহজ। এই যেমন এ ফর কি কি, আপনি একদিনে একটা শিখেন। A for after, although, as if, as long as much as soon as though। একদিন এটা শিখেন, একদিন বি একটা শিখেন। বি মানে কি? বিকজ, বিফোর, বাই দ্য টাইম।
এই তিনটা শিখেন, By the তারপরে আরেকদিন ডি আর ইন এইভাবে শিখেন, Yes, একদিন একদিন right. করে তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। তো মোটামুটি বন্ধুরা এই হচ্ছে গিয়ে আপনার কি যেন আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তুগুলো ছিল। এখন আপনার কাজ হবে যে কোনো একটা ইংলিশ পত্রিকা যখনই আপনারা পড়েন, আপনারা যে কোনো একটা ইংলিশ পত্রিকায় চলে যাবেন, সেটা ক্যামব্রিজ ডিকশনারি হোক বা যে কোনো ডিকশনারি হোক, যে কোনো একটা ইংলিশ ডিকশনারি ধরেন, আমি এখানে ক্যামব্রিজ ডিকশনারি মনে হয় এখানেই আছে, ক্যামব্রিজ ডিকশনারিতে গেলাম, এখান থেকে পত্রিকা পড়তে পারেন বা ইংলিশ পত্রিকা পড়তে পারেন, বা নিজে যখনই কোনো কিছু তৈরি করবেন তখনই কি করবেন, এখান থেকে বোঝার চেষ্টা করবেন এখানে কি বলেছে। মেক ধরেন এখান থেকে কি আসতেছে একটু দেখাই, প্র্যাকটিস যদি রেগুলার আমরা করি তাহলে অনেক কিছু শেখা যাবে এখান থেকে। আচ্ছা, often using a particular substance or normal synonym to make a film, television, এখানে আচ্ছা, এই যে বাক্যটা দেখতেছেন দেখেন, মেক সার্টেন শিওর টু টেক অ্যাকশন। মেক মানে কি, টু টেক অ্যাকশন সো দ্যাট ইউ আর সার্টেন দ্যাট সামথিং হ্যাপেন্স ইজ ট্রু এটসেট্রা। এই যে আপনি ডিকশনারিতে এই মেক শব্দের একটা মিনিং জানতে চাইছেন, দেখেন যে ওরা আপনাকে মিনিংটা যেটা দিছে এটা কোন ধরনের সেন্টেন্স আপনারা বলেন তো। টু টেক অ্যাকশন সো দ্যাট ইউ আর সার্টেন দ্যাট সামথিং হ্যাপেন্স ইজ ট্রু, এটা কি আপনার মনে হচ্ছে সিম্পল সেন্টেন্স? না, Yes, এটা sir. কি সেন্টেন্স বলেন তো? সিম্পল সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, এই যে টু টেক এখানে নাউনের কাজ করতেছে ইনফিনিটিভ, টু টেক অ্যাকশন মানে অ্যাকশন নেওয়ার জন্য। ওই কোথায় চলে গেল? আচ্ছা, এটাতে আরেকটা বাক্য চলে আসছে। আচ্ছা, এটার অর্থ কি চলে আসে? অ্যাকশন। আচ্ছা, টু প্রসেস অফ ডুইং সামথিং, এই বাক্যটা একটু লক্ষ্য করে দেখেন, এখানেও যে বাক্যটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। টু প্রসেস অর ডুইং সামথিং মানে কোনো কিছু প্রসেস করা অথবা কিছু একটা করা, স্পেশালি। ঠিক আছে, ওয়েন, এই যে ওয়েন যুক্ত হইছে, ওয়েন ডায়ালিং উইথ আ প্রবলেম অর ডিফিকাল্ট মানে কঠিন একটা সমস্যা নিয়ে যখন ডায়াল করা হয়, এই যে অ্যাকশন মিনিং হচ্ছে এটা, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আপনি যে কোনো ধরনের ইংরেজি পত্রিকা পড়তে যান না কেন ভাই, আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সই দিবে। তো এখন মোটামুটি আমরা এগুলো বুঝতে পারতেছি, কমপ্লেক্স সেন্টেন্সের কাজ কি, কম্পাউন্ড সেন্টেন্স কোন ধরনের হয়, সিম্পল সেন্টেন্স কোন ধরনের হয়, এগুলো এখন দেখলেই বুঝতে পারবেন আগের চেয়ে ক্লিয়ার ভাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এগুলো ট্রাই করব। তো সেন্টেন্সের মিনিং গুলো কিন্তু আপনারা ক্যামব্রিজ থেকে খুঁজে বের করবেন, এটা আপনাকে নতুন নতুন বাক্য তৈরি করতে হেল্প করবে। তো সব মিলিয়ে বন্ধুরা আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের? অনেক সময় হয়ে গেছে, এর চেয়ে বেশি সময় ধরে রাখলে মাথা হ্যাং করবে আপনাদের। অনেক কঠিন ক্লাস ছিল আজকে, তো অনেক কঠিন ক্লাস আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে। জি স্যার।